সো গত ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা কোন ক্লাসটা এখানে গেল, দাঁড়ান একটু ওয়েট করি। 97 ক্লাস 4 মেবি এটার কাজ করছিলাম। এটা আমরা মোটামুটি একটু রেসপন্সিভের কাজ করছিলাম। যে আমরা এই জিনিসগুলো করছিলাম, খুব সুন্দর করে মোটামুটি একটা রেসপন্সিভ হয়েছিল। সো আজকে হচ্ছে আমাদের ক্লাসের যে কাজ সেটা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপ শিখতে যাচ্ছিলাম, রাইট? সো মিডিয়া কোয়ারিজ আপনাদের সাথে আমি শেয়ার করছি, মিডিয়া কোয়ারিজ কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমি দেখাইছিলাম গত ক্লাসে। সো আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা বুটস্ট্র্যাপটা আসলে কি, বুটস্ট্র্যাপ জিনিসটা আসলে কি, কিভাবে কি করব না করব, কিভাবে ইন্টিগ্রেশনস করব না করব, ওভারঅল এই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। শুরু করা যাক। ফার্স্ট অফ অল সো আমি একটু যে প্রজেক্টটা আছে এটাকে সাবলাইম টেক্সট কোড এডিটরে আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি কাজ শুরু করব। ব্রেক ছিল 388 প্রজেক্ট, দেন হচ্ছে অ্যাড ফোল্ডার টু প্রজেক্ট, এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের ডেস্কটপের ভিতরে 397 CL4 এই প্রজেক্টটাকে আমি অন করলাম। এনিওয়েজ, সো এটার কাজ করছিলাম, এইখানে আমরা হচ্ছে সিএসএস দেখছিলাম, রেসপন্সিভ সিএসএস, এইভাবে আমরা করছিলাম কোডগুলো করে করে আমরা মোটামুটি একটা সিএসএস মিডিয়া কোয়ারিজ নিয়ে বা রেসপন্সিভটা কিভাবে করব এটা নিয়ে আমরা ওভারঅল একটা আইডিয়া নিছিলাম, রাইট? গত ক্লাসে, ঠিক কিনা বলেন? ওকে, সো আমি এখন আপনাদেরকে বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করব। এক প্রবলেম বারবার লেখা কি নিশে ভাইয়া, আমার রেসপন্সিভ নিয়ে প্রবলেম হচ্ছে, আমার রেসপন্সিভ নিয়ে প্রবলেম হচ্ছে। আপনি সাপোর্টে নক দিবেন, সাপোর্ট নেবেন, সাপোর্ট মেন্টর আছে তার কাছ থেকে সাপোর্ট নেবেন। আর রেসপন্সিভ তো আমি ওটা জাস্ট শুরু করছি, দেখাইছি যে এইভাবে হয়, ওইটা আমরা আবার ক্লাসে কন্টিনিউ করব, ঠিক আছে? বুটস্ট্র্যাপ ইউজ করব, তারপরে আমরা আপনাদেরকে ক্লাসে আবার ওই মিডিয়া কোয়ারিজ আমি দেখাবো, এটা নিয়ে কোনো টেনশন নাই। যাই হোক, আপনার রেসপন্সিভে প্রবলেম হচ্ছে আর কোথায় কি প্রবলেম হচ্ছে এটা আমাকে আগের ক্লাসের টপিকগুলো আমাকে ক্লাসের আগে বলবেন। ক্লাসের ভিতরে ঢুকে ভাই আমার রেসপন্সিভের প্রবলেম, ভাই অমুক প্রবলেম তমুক প্রবলেম, আসলে আমি তো এখানে প্রবলেম সলভিং এর ক্লাসে এখন বসি নাই। আমি বসছি কি, আমি এখন ক্লাস নিতে বসছি। গত ক্লাসের টপিকে কোনো প্রবলেম হলে সেটার জন্য সাপোর্ট প্ল্যাটফর্ম আছে, সাপোর্ট মেন্টর আছে, আপনাদেরকে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে, তার কাছ থেকে আপনারা হেল্প নেবেন। ওইটা ক্লাসে এসে বলার আসলে কোনো অপশন থাকে না। আর আমি রেসপন্সিভের জিনিসটা আমি জাস্ট মিডিয়া করিস আপনাদেরকে একটা আইডিয়া দিছি, এর মানে এই না আমি মিডিয়া করিস আর এই যতদিন কোর্স আছে বা ওয়েব ডিজাইন পার্ট আছে ততদিন আর আপনাকে দেখাবো না, এটা না, আমি ওটা আবার দেখাবো। সো এত অস্থির হওয়ার কোনো কারণ নাই। এনিওয়েজ, আজকের ক্লাসের টপিকগুলোকে একটু বলে নিচ্ছি। বুটস্ট্র্যাপ কি, বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেশন করা শিখবো, বুটস্ট্র্যাপের ভিতরে যে বেসিক এলিমেন্টস গুলো আছে এই এলিমেন্টস গুলো নিয়ে আপনাদের সাথে আমি একটু ডিসকাস করব, এবং আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পুরো বুটস্ট্র্যাপটা আপনাদেরকে আজকে বোঝানোর ট্রাই করব। ক্লিয়ার? বুঝতে পারছেন? গ্রেট। তাহলে আমি শুরু করে দিচ্ছি। সো হোয়াট ইজ বুটস্ট্র্যাপ? আমি যদি এখন নতুন একটা ট্যাব খুলে এখানে যদি লিখি বুটস্ট্র্যাপ, এটা দিয়ে যদি একটা সার্চ দেই বুটস্ট্র্যাপ লিখে, তাহলে গেট বুটস্ট্র্যাপ নামে একটা কি, প্রত্যেকটা ওয়েবসাইটের মানে এইরকম ফ্রেমওয়ার্ক যেগুলো আছে এই ফ্রেমওয়ার্ক গুলোর প্রত্যেকটার একটা অফিসিয়াল ওয়েবসাইট থাকবে। সো বুটস্ট্র্যাপেরও একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে getbootstrap.com। আমরা যদি এখানে যাই, এখানে গেলে বুটস্ট্র্যাপটাকে আপনি কিভাবে ইউজ করবেন, এলিমেন্ট কোনটা কোনটা ইউজ করলে কি হবে না হবে, ইচ এন্ড এভরিথিং বলে দেওয়া আছে। আমরা বুটস্ট্র্যাপকে
দুই ভাবে ইন্টিগ্রেশন করতে পারি আমাদের প্রজেক্টে। একটা হচ্ছে ডাউনলোড করে, এই যে ডাউনলোড করে ইন্টিগ্রেশন করতে পারি, আর একটা হচ্ছে সিডিএন লিংক ইউজ করে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। কয় ভাবে ইন্টিগ্রেশন করতে পারি? দুটো ওয়ে আছে। এই দুটো ওয়ে কি কি? একটা হচ্ছে ডাউনলোড করে, আর একটা হচ্ছে কি সিডিএন লিংক ইউজ করে, এলআই লিংকিং। এই দুটা ভাবে আমার করা যায় ইন্টিগ্রেশনস। সো প্রথমে আমি যেটা দেখব, ডাউনলোড করে আমরা কিভাবে ইউজ করব, এটা আমি একটু দেখব। তো ছোটবেলায় আপনাদেরকে যখন আমি আসছিলাম ক্লাসে, আপনাদেরকে আমি দেখাইছিলাম যে ফন্টসম আইকন আমরা যেভাবে ইন্টিগ্রেশন করছিলাম। কি ফন্টসমের ওয়েবসাইটে গেছিলাম, ওইখান থেকে ডাউনলোড করছিলাম, ডাউনলোড করে সিএসএস ফাইলটাকে সিএসএস এর ভিতরে রাখছিলাম, ফন্ট ফোল্ডারটাকে ফন্টস এর ফোল্ডারের ভিতরে রেখে দিছিলাম। ঠিক কিনা বলেন তো? রেডি করছিলাম? ওকে। সেম ভাবেই বুটস্ট্র্যাপটাকেও সেম ভাবে ইন্টিগ্রেশন করব ডাউনলোড করে। দেখেন, তার আগে একটু বলে নেই বুটস্ট্র্যাপটা আসলে কেন ইউজ করব। বুটস্ট্র্যাপটা আমরা ইউজ করব বিকজ অফ বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ। আমরা বলেই দিছে যে আপনি খুবই ফাস্টলি একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন কার দ্বারা? বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দ্বারা। কেন ফ্রেমওয়ার্ক বলা হচ্ছে? বিকজ অফ বুটস্ট্র্যাপটা হচ্ছে আপনার সিএসএস এর যে ফন্ট ইন পপুলার ওপেন সোর্স টুলকিট ইউজ করছে, মানে সিএসএস, তারপরে হচ্ছে সিএসএস এর মিক্সিনিক করছে সাস, দেন হচ্ছে আপনার রেসপন্স কিছু গ্রিড সিস্টেম, গ্রিড এলিমেন্ট নিয়ে কাজ করছে এবং কিছু কম্পোনেন্টস এর সাহায্যে এবং পাওয়ারফুল কিছু জাভাস্ক্রিপ্টের প্লাগইনের সমন্বয়ে হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা। ঠিক আছে? সো এইটা দ্বারা আমরা কি করতে পারতেছি? খুব দ্রুত ফাস্টলি আমরা একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। সো এনিওয়েজ, এখন আমি বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেশনটা দেখাবো, কিভাবে ইন্টিগ্রেশন করব। কোন ওয়েতে দেখাবো? এক নাম্বার ওয়েটা, যে ডাউনলোড করে কিভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তো চলেন, ধরেন আমি প্রত্যেকবার যখন কাজ করি, প্রত্যেক দিন ক্লাসে আসার পরে আমি কি করি? একটা প্রজেক্ট ফোল্ডার ম্যানেজমেন্ট করি, তাই না? সো আমি এখানে আজকেও করব। আমি এখানে লিখলাম এসএসবি 397, মেবি আজকে ক্লাস নাম্বার হচ্ছে 6 না আজকে ক্লাস নাম্বার? আজকে কি 6 নাম্বার ক্লাস? ওকে। সো আমি এখানে এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপরে আমি এখানে ফোল্ডারটাকে ওপেন করব, পরে এখানে নতুন ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের একটা নাম দেব হচ্ছে সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম দেব হচ্ছে জেএস। জেএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এরপরে নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করব ইমেজেস নামে, IMAGES, ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এরপরে আমি কি করব? সুন্দর মতন একটা টেক্সট ডকুমেন্ট নেব, নিয়ে বলবো এটা হচ্ছে index.html। সেটা আমি বলে দিচ্ছি index.html, এটা আমি বলে দিলাম। সুন্দর। এখন এটাকে কি করব? এখানে একটা স্টাইল ডট সিএসএস নিয়ে নেই, ছোটবেলায় যেহেতু আমরা নিছিলাম, বড়বেলাতেও নিয়ে নেই। সেখানে বললাম style.css, এইভাবে আমি নিয়ে নিলাম সিএসএসটাকে। এখন আমি কি করব? আমি এই প্রজেক্টটাকে সুন্দর মতন আমার সাবলাইম টেক্সটে অ্যাড করে নেব। সো আমি সাবলাইম টেক্সটে গেলাম, এটাও থাকলো, এটা কেটে দেই। প্রজেক্ট, অ্যাড ফোল্ডার টু প্রজেক্ট করলাম, করে ডেস্কটপের ভেতরে গেলাম, ডেস্কটপের ভেতরে গিয়ে এটার নাম কি 397 মেবি ছিল, ক্লাস 6 নাম্বার ক্লাসের টপিক index.html টাকে নিয়ে নিলাম। এবার বললাম শিফট প্রেস করে নট চিহ্নটাকে প্রেস করে আমরা কি করব? HTML এর স্ট্রাকচারটাকে নিয়ে নেব। ঠিক আছে? এটা নিলাম। নেওয়ার পরে আমরা কি করতাম? আমরা হচ্ছে style.css টাকে আমরা এখানে লিংকিং করতাম। সো বললাম লিংক বলে এভাবে দেব, দিয়ে CSS ফোল্ডারের ভিতরে style.css নামে যে ফাইলটা আছে এটাকে আমরা লিংক আপ করে নেব। এবং অবশ্যই আমরা এখানে একটা কমেন্টস রাখতাম। কমেন্টসটা কি রাখতাম? এইভাবে যে style.css লিংকিং হিয়ার, এইভাবে আমরা রেখে দিতাম। সো এই যে এতটুকু আমি কাজ করলাম, এতটুকু আমরা সবাই আল্লাহর রহমতে বুঝছি। ঠিক না ভাই? ঠিক বুঝতে পারছি কি সবাই? ওকে, তাহলে চলেন একটু নেক্সট স্টেপে চলে যাই। সো আমরা এইভাবে স্ট্রাকচারটা করার পরে, এইভাবে ম্যানেজমেন্ট গুলো করার পরে যে কাজটা করব সেটা হচ্ছে গেট বুটস্ট্র্যাপের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোডের এখানে একটা ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করলে সে
এই পেজে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে একটা CSS কম্পাইলড CSS এন্ড JS নামে একটা লেখা দেখবেন এবং এখানে একটা বাটন দেখবেন ডাউনলোড। সো আমরা এই ডাউনলোড বাটনে একটা প্রেস করে দেব। প্রেস করে দিলে একটা জিপ ফোল্ডার ডাউনলোড হবে। দেখেন এই যে এরকম একটা জিপ ফোল্ডার ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে যাক। ডাউনলোড হওয়ার পর আমরা যে কাজটা করব, সেই ডাউনলোডকৃত যে ফোল্ডারটা যাবে জিপ ফাইলটাকে যেটা আপনার ডাউনলোড হয়েছে, এটাকে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে নিয়ে এসে একটু রেখে দেব। এখান থেকে আমি কি করলাম, এটাকে কন্ট্রোল সি মানে কপি করলাম, করে আমি আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে 6 নম্বর, এখানে এসে আমি এটাকে এইভাবে পেস্ট করে রেখে দিলাম। এই যে কাজটুকু করছি এতটুকুই বুঝতে পারছেন সবাই? এবার যে কাজটা করব সেটা হচ্ছে, গেলাম এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে আমাদের প্রজেক্ট ফোল্ডার যেখানে বুটস্ট্র্যাপটা রাখছিলাম আমরা এটাকে এক্সট্রাক্ট করব। সো এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিলাম। ফাইন, স্টার্ট হেয়ারে ক্লিক করার পর আমাদের এই যে বুটস্ট্র্যাপের একটা ফোল্ডারটা এক্সট্রাক্ট হয়েছে। এবার কি করব, এর ভিতরে আমি ইন করলাম। ফাইন, আমরা এখানে দুইটা ফোল্ডার দেখতে পাচ্ছি, একটা CSS আর একটা JS। CSS এর ভিতরে দেখেন অনেকগুলো CSS ফাইল আছে। আবার JS এর ভিতরে ঢুকলে দেখবেন আপনি এখানে অনেকগুলো JS ফাইল পাবেন। ওকে ফাইন, তো এই ফোল্ডারটা এইভাবে থাক। এবার একটু এদের অফিশিয়াল ওয়েবসাইটে গেলাম বুটস্ট্র্যাপের, গিয়ে এবার এখানে ডক্স নামে একটা অপশন আছে, এখানে একটু ক্লিক করলাম। করলে এবার দেখবেন যে এখানে কিছু জিনিস ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি কিভাবে ইউজ করবেন। তারা বলছে যে তুমি এই যে লিংকটা আছে এটাকে একটু কপি করে তোমার হেড ট্যাগের ভিতরে লিংকের ভিতরে তুমি রাখো, এটা বলে দিছে। দেন তারা আবার কি লাগতেছে, এই যে bootstrap main.css এই CSS ফাইলটা লাগবে। আবার নিচের দিকে যখন যাব, এখানে বলছে তোমার একটা জাভাস্ক্রিপ্টের ফাইল লাগবে, সেটা কোথায় রাখতে হবে, ফুটার বডি ট্যাগের উপরে, মানে যেখানে আপনার বডি ট্যাগ শেষ হয়েছে তার উপরে আমি এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এই স্ক্রিপ্টটাকে নিতে হবে, নিয়ে আমাকে কাজ করতে হবে। আচ্ছা, এটা গেল দুটাই গেল। এবার একটু নিচের দিকে স্ক্রল করে দেখেন এখানে একটা লেখা আছে স্টার্টার টেমপ্লেট। তারা একটা টেমপ্লেট আপনার জন্য সাজিয়ে দিয়েছে যে এইভাবে তোমাকে বুটস্ট্র্যাপটা লিংকিং করতে হবে। তার মানে কি করতে হবে, আমাদের ধরেন CSS আছে, সব আছে, রাইট? আমাদের যে জিনিসটা নাই সেটা হচ্ছে যে এই বুটস্ট্র্যাপের এই জিনিসটা নাই, তাই না? বুটস্ট্র্যাপের এখান থেকে আসলে একটা বুটস্ট্র্যাপের CSS লাগবে ফাইল, সেটা কি bootstrap main.css। চলেন একটা কাজ করি, এই যে CSS ফাইলটা এইটা আর এই যে JS ফাইলটা এই দুটাকে আগে আমরা আমাদের CSS ফোল্ডারের ভিতরে এই bootstrap main.css এর ফাইলটাকে রাখবো, আর আমাদের যে জাভাস্ক্রিপ্টের ফোল্ডারটা আছে ওই জাভাস্ক্রিপ্টের ফোল্ডারের ভিতরে আমরা bootstrap.bundle.main.js ফাইলটা রাখবো। এই দুটো কাজ করব। তো আমি আমাদের প্রজেক্টে চলে গেলাম, গিয়ে যে বুটস্ট্র্যাপের ইয়াটা ছিল, ফোল্ডারটা ছিল, এই যে বুটস্ট্র্যাপের ফোল্ডারটা, এখানে ঢুকে CSS ফোল্ডারে প্রথমে যাব, গিয়ে bootstrap main.css নামে যে ফাইলটা আছে, যে bootstrap main.css এই ফাইলটাকে কপি করব, করে আমাদের প্রজেক্টের যে CSS ফাইলটা আছে যেখানে style.css টা রাখা আছে, এইখানে এসে এই ফাইলটাকে আমরা পেস্ট করে দেব। একটা গেল। এবার যে কাজটা করব, আমরা আবার bootstrap এর ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢুকে জাভাস্ক্রিপ্টের যে ফোল্ডারটা আছে এখানে ঢুকে দেখেন কোনটা লাগবে, এখানে বলে দেওয়া আছে bootstrap.bundle.main.js ফাইল। সো আমি এখানে গেলাম, বললাম bootstrap.bundle.main.js এই ফাইলটাকে আমি কপি করলাম, করে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যেখানে JS ফোল্ডার ছিল এই ফোল্ডারের ভিতরে আমি এটাকে রেখে দিলাম। ঠিক আছে, এখন খেয়াল করেন, একটু মিলাই নেবেন যে bootstrap.bundle.main.js bootstrap.bundle.main.js, হ্যাঁ ফাইল ঠিক আছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন স্টার্ট করে দেব, বাট যতটুকু দেখাইলাম ততটুকু কি বুঝতে পারছি সবাই? আচ্ছা, সাদ্দাম সাহেব ওই যে অ্যাটেন্ডেন্স এর লিংকটা একটু দিয়েন, সবাই একটু ফিল আপ করে নিন। এনিওয়েজ, এর পরের যে পার্টটা সেটা হচ্ছে এবার আমাদের এখানে কি কি জিনিস নাই হচ্ছে কি কি একটু আপনাদেরকে দেখাই। সো প্রথমে এখানে গেলাম, যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে এখানে লিখতে হবে এইভাবে লিংক এর লিংক, কাকে লিংক করব, এই যে CSS ফোল্ডারের ভিতরে bootstrap main.css, আমরা লিখব যে CSS ফোল্ডারের ভিতরে boot
strap বেসিক্যালি আপনারা চাইলে এখান থেকে টাইপ না করে এখান থেকে নিয়ে আসতে পারেন এইভাবে যে bootstrap.bundle.min.css এটা কপি করেন, সেটাকে আপনারা সুন্দর মতন এখানে লিখে রাখেন। ঠিক আছে, এটা আমার এখানে লিংকিং হইল। আমরা এখানে একটা কমেন্টস রাখতে পারি লাইক দিস, যে এইভাবে, এটাকে আমরা একটু ট্যাব দিই, এখানে এইভাবে লিখতে পারেন যে bootstrap css linking here, এটাও বলতে পারেন। সব দেখি বড় হাতের হয়ে গেছে, linking এটা বলে দিলাম। তাহলে আমাদের css ফাইলটা লিংকিং করা শেষ। এবার কি বলছে, এবার আমাদের বডির ভেতরে এসে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমরা script স্ক্রিপ্ট একটা লিখব, ট্যাগ লিখে এই ট্যাগের ভেতরে আমরা কি করব, আমাদের জাভাস্ক্রিপ্টটাকে লিংক আপ করব। এই যে জাভাস্ক্রিপ্টে যেটা আছে bootstrap bundle min.js, এটা আমরা অ্যাড করব। খালি স্ক্রিপ্ট বলে এখানে বলবেন src, এটা বলবেন, বলার পরে এর ভেতরে বলবেন জাভাস্ক্রিপ্টের যে ফোল্ডারটা আছে এটাকে ধরে এখান থেকে bootstrap bundle min.js। ঠিক আছে, সো আপনি চাইলে এখান থেকে রিনেমটা নিতে পারেন, এই যে bootstrap bundle min.js এটাকে আপনি নিতে পারেন। সো কপি করলাম, সেটাকে আমরা এখানে সুন্দর মতন রেখে দিলাম, ফাইন। দেন আমরা এখানে একটা কমেন্টস দিতে পারি। কমেন্টসটা কি নিতে পারি, যে bootstrap এই পুরোটাকেই ধরেন, linking here। সো আমরা কি করলাম, আমরা আমাদের bootstrapটাকে লিংকিং করে ফেললাম। সবাই কি বুঝতে পারছেন? যতটুকু বললাম ততটুকু। আচ্ছা, সুপার। এখন এভাবে করতে পারেন, অর আপনারা যদি চান জিনিসটাকে এভাবে নিয়ে আসতে পারেন, যে আমি এখান থেকে এইটুককে এইভাবে কপি করলাম, করে আমি সেটাকে নিয়ে এসে এইভাবে এখানে পেস্ট করলাম। এই ইন্টিগ্রিটি আর হচ্ছে ক্রস অরিজিন যে অ্যাট্রিবিউটটা সেটা লাগবে না, এটাকে আমি অমিট করে দিলাম। আর এইখান থেকে সিএসএস এর এইখান থেকে আমরা যেহেতু ডাউনলোড করা আছে এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে bootstrap min.css লিংকিং করলাম, দ্যাটস ইট। এটা বলতে পারেন। আবার সাইডে আসতে পারেন, এসে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে এইখান থেকে অপশনাল থেকে শুরু করে, যে অপশনাল এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোডটাকে কপি করতে পারেন। কপি করে সেই কোডটাকে আপনারা নিয়ে এসে সুন্দর মতন এখানে পেস্ট করতে পারেন, লাইক দিস করলাম। এবার এখানেও দেখেন ইন্টিগ্রিটি আর ক্রস অরিজিন দেওয়া আছে, এই দুটাকে আমাদের লাগবে না, এগুলোকে আমরা অমিট করে দেব। আর এই যে জাভাস্ক্রিপ্টের ফোল্ডারের ভিতরে আমার এই ফাইলটা আছে, সো আমি এখানে এইভাবে লিংক আপ করে দেব। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই যারা যারা আছেন? ওকে, তাহলে এই যে কাজটা করলাম এইভাবে করে কি হলো, আমাদের বুটস্ট্র্যাপটাকে আমরা ইন্টিগ্রেশন করা শেষ করে দিলাম। ঠিক আছে, সো আমি লিখি bootstrap, আমাদের বুটস্ট্র্যাপ লিংকিং করা শেষ। ক্লিয়ার? ডাউনলোড করে কিভাবে লিংকিং করতে হয় বুঝতে পারছেন সবাই, বা কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় কি বুঝতে পারছেন? তো এখন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। আমি এখানে সিএসএস ফাইলটাকে কপি করলাম, মানে ওপেন করলাম, এখানে আমাদের এইভাবে ছিল। আমি এখানে একটা কাজ করি, আমি আমার সিএসএস ফাইলের ভিতরে কিচ্ছু লিখি নাই। তো আপনাদের সবার পরিচিত একটা ক্লাস আছে, ক্লাসটার নাম হচ্ছে .container, কন্টেইনার। এই নামটা আপনাদের খুব পরিচিত, যে কন্টেইনার, তাই না? সো তো জানেন তো কন্টেইনার কি? জানেন না? বলেন তো দেখি কন্টেইনারের ওয়াইড কত? নাসিরউদ্দিন সাহেব বলছেন 1140 পিক্সেল। গ্রেট, থ্যাংক ইউ। এখন খেয়াল করেন, সো কন্টেইনার লিখছি, আমি এখানে একটা কালার বলবো, কালারের জন্য একটা c1 নামে ক্লাস নিলাম। এবার এই c1 টাকে ধরবো, cn টাকে কপি করলাম। আমি এই css এ এসে বললাম যে c1, হ্যাঁ c1 এটা বললাম। আমরা কি css লিংকিং করছি? হ্যাঁ, css আমরা লিংকিং করছি, ফাইন। সো c1 টাকে এবার এসে বললাম যে ব্যাকগ্রাউন্ড,
কালার, আমি বললাম যে হ্যাশ 08C, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এবং তার একটা হাইট নেই, HEIGST হাইট, হাইট বলে দিলাম 800 পিক্সেল, বলে সেভ দিলাম। এবার আমরা যদি আমাদের এই প্রজেক্টটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন ব্রাউজার করি, তাহলে দেখেন তো কি হয়। আমার নীল কালারের একটা বক্স আসছে এবং 800 পিক্সেল আসছে। কি হয়েছে, কন্টেইনার হিসেবে আমার কিন্তু চলে আসছে। তা আমরা কিন্তু আমাদের সিএসএস এর কন্টেইনার লিখি নাই, লিখছি আমরা কিন্তু সিএসএস এর কোনো কন্টেইনার দেই নেই। কোথায় থেকে ভালো ভাইয়া, এই কন্টেইনার ক্লাসটাকে বুটস্ট্র্যাপের ভিতরে করে দেওয়া আছে, যার ওয়াইড হচ্ছে 1140 পিক্সেল। ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? গ্রেট। তো চলেন তাহলে আপনাদেরকে দেখাই। আপনাদেরকে ছোটবেলায় বলছিলাম যে আমরা হচ্ছে যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে আমরা জানি যে সবাইকে আমি হয়তো বলছিলাম যে গ্রিড, রো, কলাম, তাহলে আমরা বলছিলাম কি যে কন্টেইনার, রো, কলাম, এটা একটা সিরিজ, তাই না? ঠিক না ব্যাঠিক বলছিলাম না? আচ্ছা, আমি বলছিলাম যে একটা রোর ভেতরে 12টা কলাম আছে, এটাও বলছিলাম, রাইট? আচ্ছা, তা আজকে একটু টেস্ট করে দেখবো যে 12টা কলাম আছে কিনা। তো খেয়াল করে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের কন্টেইনার ক্লাস গেল, কোনো সমস্যা নাই। চলেন আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে কন্টেইনার লিখছি, কন্টেইনারের পরে আমাদের কি লিখতে হতো, রো লিখতে হতো। সো আমরা রোটাকেও লিখলাম। রো লেখার পরে আমি এখানে এসে বলবো, কি বলবো, কলাম বলছিলাম, তাই না? সো ধরেন আমি এখানে বললাম যে COL কল, কি বললাম, কল, আমি এখানে ডট দিই, ডট COL কল, কল বলে আমি এখানে বললাম যে ড্যাশ 1, কি বললাম, কল ড্যাশ 1। তো কল ড্যাশ 1 লিখলাম, খুবই ভালো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ভি এভাবে দিলাম। এবার আমি এখানে একটা হাইটটাকে কমাই দেবো, হাইটটাকে বলে দিলাম হচ্ছে 100 বা 200 বলে দিই, 200 বলে দিলাম। C1 বলছি, দুই তিনটা কালার নিয়ে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। C1, এখানে বললাম C2, C2 বলে এখানে কালারটাকে চেঞ্জ করে দেই। তারপরে বললাম যে ডট C3 বলে এখান থেকে কালারটাকে নিয়ে নিচ্ছি, হাইটটাকেও নিয়ে নিচ্ছি। সো বললাম যে 88 ডাবল, এটা বলে দিলাম একটা কালার, তিনটা কালার দিয়ে বোঝাই। সো C1 বলেছি বলে আমি এখন এর ভেতরে যে জিনিসটা করব, মানে কলাম 1 বলছিলাম, এখানে এসে বললাম স্পেস দিয়ে C1 এটা বললাম। এবার একটা স্পেস দেই, দিয়ে বললাম C2, এবার একটা স্পেস দেই, দিয়ে বললাম C3 বলে সেভ দিলাম। আমি কি এই কলাম 1 কলাম 1 বা এটার জন্য সিম্পলি যে কলাম 1 কলাম 1 কলাম 1 এইভাবে আমি এটার জন্য কি কোনো সিএসএস করছিলাম? এই জায়গায় স্টাইল ডট সিএসএস এ করছি কি? কোনো সিএসএস কিন্তু করিনি। এবার যদি আপনারা এখানে এসে কি রিলোড দেন, দেখবেন যে এরকম একটা দুইটা তিনটা কলাম কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে CL1 ড্যাশ 1টা না বলে জাস্ট সিম্পলি যদি বলতাম কল, এখানেও যদি বলতাম কল, এখানেও যদি বলতাম কল, তাহলে ঘটনাটা কি ঘটতো? ঘটনাটা ঘটতো এইরকম যে আমার পাশাপাশি তিনটা বক্স চলে আসছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে কি বুঝলাম? বিষয়টা বুঝলাম যে এই যে কন্টেইনার, রো, কলাম, এই সমন্বয়ে যে জিনিসটা আছে এটাকে বলা হচ্ছে গ্রিড। এটাকে কি বলা হচ্ছে? গ্রিড বলা হচ্ছে। বুঝতে পারছেন? গ্রিড না, গ্রিড, গ্রিড, GRID, গ্রিড। আচ্ছা, তো ভালো। দেখেন তো বুটস্ট্র্যাপ কি বলছে। আমি যদি এখানে যাই বুটস্ট্র্যাপে, একদম এই লেআউটস এর ভিতরে ঢুকে গেলাম, ঢুকে এখানে দেখেন কন্টেইনারস এ প্রথমে আগে ঢুকলাম। কন্টেইনারস এ ঢোকার আগে আপনাদের একটু ব্রেক পয়েন্টস গুলো একটু বুঝাই যে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ। তো কি রেসপন্সিভ মানে হচ্ছে আমরা যখন এখানে আসব, নেক্সট এলিমেন্ট করব, পরে যখন মোবাইল ডিভাইসে নিয়ে যাব দেখেন সে কিন্তু অটো রেসপন্সিভ।
ঠিক আছে, সে কিন্তু অটোমেটিকলি রেসপন্সিভ। এই কিন্তু তিনটা বক্স পাশাপাশি আছে, বাট রেসপন্সিভে কি হয়, ভেঙে 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 নিচে চলে আসে, তাই না? ঠিক না বাকি, বলেন তো? আচ্ছা, যখন আমরা এই যে এখানে কল 1 বলছিলাম, এখন যদি আমি এখানে এসে বলি কল ড্যাশ, তিনটা বক্স হবে, 3 4 কত হয় 12, তাহলে কল 4 এটা বললাম, এখানে বললাম কল ড্যাশ 4, এখানে বললাম কল ড্যাশ 4, এটা বলে যখন সেভ দেব, সেভ দিয়ে যখন আমি এখানে এসে এটাকে যখন রিলোড দেব, দেখি তো কি হয়। আমার কি এটা ভাঙছে? আমার কিন্তু এটা ভেঙে ভেঙে নিচে আসার কথা ছিল, দেখেন ভেঙে ভেঙে কিন্তু নিচে আসার কথা ছিল, সেটা কিন্তু সে চলে আসে নাই। আচ্ছা, এখানে এই জিনিসটা আপনারা যদি এইভাবে বলেন যে কল 4 কল 4 কল ড্যাশ 4 কল ড্যাশ 4, এইভাবে দিলে আপনার ভেঙে 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 আসবে না। কেন? রিজন কি? ছোট ডিভাইসে কেন ভাঙবো না, এটা রিজনটা কি সেটা আমি আপনাদেরকে একটু পরেই বোঝাবো। এখন ছোটবেলায় আপনাদেরকে বলছিলাম, এইভাবে বলছিলাম পেইন্টে আর্ট করে দেওয়ার সময়, কখনো যদি দেখেন কল ড্যাশ এলজি ড্যাশ 1, তাহলে এই এলজি মানে কি? লার্জ ডিভাইস, তাই না? বলছিলাম কি না এভাবে এমডি এলজি এসএম, বলি নাই? বলি নাই? আচ্ছা, তাহলে আজকে একটু বলে নেই। এই যে কল লিখছিলাম, কল লিখে ড্যাশ দিছি, এখানে এলজি এলজি দিছিলাম, আর এখানে দিছিলাম হচ্ছে 1। আচ্ছা, এখন আপনাদেরকে বলি, প্রথমে আপনাদেরকে একটু এই যে কল 1 1 করে 12টা কলাম আছে কিনা এটা দেখাবো, তারপরে এর মাঝখানে আপনার ওই যে এলজি এমডি এই জিনিসগুলোকে এটা বোঝাবো। চলেন একটা একটা করে দেখাই, আর রেসপন্সিভটা একটু পরে দেখাচ্ছি। সো আমি এখানে আসলাম, আসার পরে যে কাজটা করব, এখানে কল 4 ছিল, আমি ধরেন এখানে বললাম যে কল 1, এটাও বললাম কল 1, এটাও বললাম কল 1, এই তিনটা বলছিলাম সেভ। দেওয়ার পরে যখন আমি এখানে এসে রিলোড দিছিলাম, তখন আমাদের তিনটে এইভাবে আসলো। এবার যদি আমি এই তিনটাকে একটু কপি করি, কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, তাহলে কয়টা হলো? 3 6 9, আর এখানে বললাম 3 12। এটা বলে যখন আমি এখানে রিলোড দেব, দেখেন আমার কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কিন্তু কলাম চলে আসছে। বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা, মজার বিষয় হচ্ছে, আমি যদি এইখানে আরেকটা এই কল ড্যাশ 1 নেই, সে আরেকটাকে নিবে, সে আরেকটাকে নিবে। কেন নিবে? রিজনটা কি? এটা হচ্ছে, দেখেন সে আরো একটাকে এর ভিতর ঢুকাই দিবে, রিলোড দেই, ঢুকাই দিছে, হ্যাঁ ঢুকাই দিছে, এর ভিতরে 12টার ভিতরে ঢুকাই দিছে। ভালো করে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি যেই আরেকটা নিছি সে নিচে চলে আসে, সে কিন্তু এর ভিতরে আর বসায় নাই। তার মানে বুঝলাম রোর ভিতরে কলাম থাকে কয়টা? রোর ভিতরে কলাম থাকে কয়টা? 12টা। এটা কি সত্য না মিথ্যা? পারফেক্টলি ট্রু। তার মানে ভাইয়া সত্য কথা বলছিল যে ওর ভিতরে কলাম থাকে 12টা। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখন লিখছি কল 1, এখন এখানে এরকম থাকতে পারে xs-1, হ্যাঁ এটাকে জাস্ট কপি করি, পেস্ট 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 পেস্ট, তারপরে থাকতে পারে sm md lg xl xxl। তো ভাই এটার মিনিংটা কি হলো? xs sm md lg xs xl xxl। তো গত ক্লাসে আমরা হচ্ছে যে মিডিয়া কোয়েরিজ করছিলাম না? হ্যাঁ, মিডিয়া কোয়েরিজ এর ভিতরে আমরা যখন এখানে গিয়েছিলাম রেসপন্সিভে, ইনএক্সপেক্ট এলিমেন্ট গুলো যখন রেসপন্সিভে চলে গেছিলাম, রেসপন্সিভে যাওয়ার পর আমরা এখানে দেখছিলাম যে এখানে
গ্যালাক্সি একটা ডিভাইস, পিক্সেল একটা ডিভাইস, এক একটা দেখেন এক এক ওয়াইট, এক একটা এক এক ওয়াইট ভ্যারি করতেছে, তাই না? এই যে এরকম ভ্যারি করতেছে। তারপরে আইপ্যাডের ওয়াইটটা একটু বড়, তো দেখেন এই যে ওয়াইটটা এইভাবে ভ্যারি করতেছে। তার মানে কি, বুটস্ট্র্যাপের ভাষায় এগুলোকে বলা হচ্ছে ব্রেকথ্রু পয়েন্টস। কি? ব্রেকিং পয়েন্টস বা ব্রেক পয়েন্টস। বুঝতে পারছেন কি বলা হচ্ছে? বুটস্ট্র্যাপের ভাষায় ব্রেক পয়েন্ট। যে এক এক ডিভাইসের যে এক একটার ওয়াইট থাকে, এই ওয়াইট গুলোকে বলা হচ্ছে আপনার ব্রেক পয়েন্টস। বুঝতে পারছেন সবাই এইটুক কথাটা? আচ্ছা, এখন তাহলে একটু ইলিবারেশনে যাই। ইলিবারেশনটা হচ্ছে কল এক্সএস, এর মানে হচ্ছে এক্সট্রা স্মল। এক্সট্রা স্মল কে আমরা এক্সএস বলে থাকি, মানে এক্সট্রা স্মল ডিভাইসের জন্য এটা। তারপর হচ্ছে এসএম মানে হচ্ছে স্মল ডিভাইস, এস ফর স্মল, এসএম মানে হচ্ছে স্মল ডিভাইস, এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস, এলজি মানে হচ্ছে লার্জ ডিভাইস, এক্সএল মানে হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস, আর এক্সএক্সএল এটা মানে হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস। বুঝতে পারছেন? প্রথমটা হচ্ছে কি এক্সট্রা স্মল, এসএম মানে কি স্মল, এস এম এম এ ডাবল এল, স্মল ডিভাইস। এমডি মানে কি মিডিয়াম, এলজি মানে কি লার্জ ডিভাইস, এক্সএল মানে কি এক্সট্রা লার্জ ডিভাইস, আর এক্সএক্সএল মানে হচ্ছে কি এক্সট্রা লার্জ ডিভাইস। বুঝতে পারছেন সবাই? এক্সএস মানে হচ্ছে এক্সট্রা স্মল, এসএম মানে হচ্ছে স্মল, এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস, এলজি মানে হচ্ছে লার্জ ডিভাইস, এক্সএল মানে হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস, এক্সএক্সএল মানে হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস। ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার হয়েছেন সবাই? এই জিনিসটাই এইখানে সুন্দর করে বলছে বুটস্ট্র্যাপে, যখন আপনি লেআউটে যে ব্রেকিং পয়েন্ট বলছেন, ব্রেক পয়েন্টসটা আসলে কি বলছে? ব্রেক পয়েন্টস আর কাস্টমাইজেবল উইডথস, মানে বিভিন্ন রকমের উইডথ থাকতে পারে, that determine how your responsive layout behave across device or viewport sizes in Bootstrap. কোর কনসেপ্ট ব্রেকিং পয়েন্টস এর আসলে, ব্রেক পয়েন্টস এর আসলে কোর কনসেপ্টটা কি? ব্রেক পয়েন্টস আর the building blocks of responsive design. Use them to control when your layout can be adapted a particular viewport or device size. আপনার ডিভাইস সাইজ অনুযায়ী ব্রেকিং পয়েন্টগুলোকে পার্ট পার্ট করে ভাঙা হয়েছে, এটাই সেটা এখানে বলছে। এবং ব্রেকিং পয়েন্টস এর ভিতরে কি আছে বা ব্রেক পয়েন্টস এর মধ্যে কি আছে? ইউজ মিডিয়া কোয়ারিজ। আমরা জানি মিডিয়া কোয়ারিজ দিয়ে আমরা বিভিন্ন ডিভাইসের জন্য সাইজগুলো ওয়াইডগুলো ঠিক করতে পারি। তো মিডিয়া কোয়ারিজ ইউজ করছে টু আর্কিটেক্ট ইওর সিএসএস বাই ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টগুলোকে তারা সিএসএস মিডিয়া কোয়ারি দিয়ে বিভিন্নভাবে ব্রেক পয়েন্টগুলোকে তারা মেড করছে। ক্লিয়ার? আচ্ছা, সেগুলো কি? সেগুলো একটা মিনিমাম ওয়াইড দিয়ে সুন্দর মতন করে দেওয়া আছে। মোবাইল ফার্স্ট রেসপন্সিভ ডিভাইস টু গোল, এই জিনিসগুলো আপনারা একটু বাসায় পড়বেন। এই যে এইটুক জিনিসগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, এগুলো একটু পড়বেন, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একটু আপনাদেরকে একটু আগে যে জিনিসটা বোঝাইছি, এক্সএস মানে হচ্ছে এক্সট্রা স্মল, আর ওয়াইডটা কত? লেস দ্যান 576, মানে 576 এর নিচে যতগুলো ডিভাইস থাকবে সেটার জন্য কি এক্সএস, বা এই যে আমরা যেটা দেখছিলাম যে এইটা, অথবা জাস্ট সিম্পলি আমাদের এইভাবে দিব কল 1, এইটাকে বলা হচ্ছে জাস্ট সিম্পল কল। কল ইউজ করতেছি, এই কলটাকেই বলা হচ্ছে ধরেন এক্সট্রা স্মল ডিভাইস। আচ্ছা ভালো, এবার আসলে স্মল ডিভাইস, স্মল এর শর্ট ফর্মটা কি দিছে? এসএম, সেটাকে আমরা এখানে লিখছিলাম যে এসএম। কি বুঝতে পারতেছেন তো যতটুকু বলেছি ততটুকু সবাই? মানে ডিভাইস ওয়াইজ ভাগ করে নিছে, সেটাই বোঝাচ্ছি। এরপর হচ্ছে মিডিয়ামের জন্য বলছে এমডি, লার্জের জন্য বলছে এলজি, এক্সট্রা লার্জের জন্য বলছে এক্সএল, এক্সট্রা লার্জের জন্য বলছে এক্সএক্সএল। এখন দেখেন ওয়াইড গুলো কিভাবে কাউন্ট করছে, নিচ থেকে ধরবো। 1400 পিক্সেলের উপরে বা সমান যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে এক্সএক্সএল। মানে আপনার স্ক্রিন রেজোলিউশন যদি 39 ইঞ্চি হয়,
একটা মনিটর, তার জন্য যে ক্লাসটা থাকবে সেটাকে বলা হচ্ছে এক্সট্রা লার্জ। তার ওয়াইডটা কত? 1400 পিক্সেলের উপরে যেগুলোই আছে সেগুলোকে আমরা এক্সট্রা লার্জ ডিভাইস বলতেছি। আচ্ছা, এরপরে 1200 সমান যদি আপনার ডিভাইস থাকে, ধরেন আপনার এই 1200 থেকে এখান থেকে যদি আমি ধরি 1399 থেকে 1200 পিক্সেল পর্যন্ত যে ডিভাইস গুলো আছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস। বুঝতে পারছেন? এখন দেখেন লার্জ ডিভাইস কি। 1199 পিক্সেল থেকে 992 পর্যন্ত যে ডিভাইস গুলো আছে সেগুলোকে আমরা কি বলতেছি? লার্জ ডিভাইস। আবার দেখেন 991 পিক্সেল থেকে 767 পিক্সেল পর্যন্ত বা 768 পিক্সেল পর্যন্ত যে ডিভাইস গুলো আছে এগুলোকে বলতেছি আমরা কি? মিডিয়াম ডিভাইস। আচ্ছা, এবার দেখেন 767 থেকে 576 পর্যন্ত যে ডিভাইস গুলো আছে সেগুলোকে আমরা কি বলতেছি? স্মল ডিভাইস। এখন এর নিচে যেগুলো আছে, এই 576 এর নিচে যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে স্মল ডিভাইস। বোঝা গেছে? বুঝতে পারছেন সবাই? ওকে, সো এটাকে বলা হচ্ছে ব্রেকিং পয়েন্টস। এখন আপনাদেরকে ব্রেকিং পয়েন্টস দেখাইছি, একটু আপনাদেরকে দেখাই। ছোটবেলায় আমরা যখন এইটা ডিজাইন করছিলাম, এখানে 13টা বলছিলাম, একটাকে কমাই দিই, এখানে আমাদের 12টাই আছে। এখন এটাকে আমি সেভ দিলাম। সেভ দিয়ে যখন আমি এখানে একটু রিলোড দেব, দেওয়ার পরে এবার যদি আমি রেসপন্সিভে যাই, চেক করি, ইনএক্সপেক্টেড এলিমেন্ট করে আমি এখানে রেসপন্সিভ মোডে যখন যাব, দেখেন আমার পাওয়ারটা কিন্তু পাশাপাশি আসছে। পাশাপাশি আসছে, কিন্তু এগুলো ভেঙ্গে আসার কথা। ভেঙ্গে আসবে কখন? যখন আপনি ব্রেক পয়েন্টস গুলো ইউজ করবেন। এই যে ব্রেক পয়েন্ট SM, MD, LG, XL, XXL এগুলো যখন ইউজ করবেন তখন সে ব্রেকিং পয়েন্টস গুলোকে কাউন্ট করবে। এখন আমি এখানে এসে বললাম কল ড্যাশ, আমি এখানে বোঝার সুবিধার্থে বললাম SM, মানে হচ্ছে স্মল ডিভাইস, SM1 এইভাবে বললাম। এই যে SM টা, এটা প্রত্যেকটাকে আমি ধরে নিয়ে এসে দিলাম এই জায়গায়। ধরেন আপনার এটাকে এইভাবে নিই, কপি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 আচ্ছা, এইভাবে দিলাম। এবার দেখেন একটু খেয়াল করেন, রেসপন্সিভে গেলাম। এবার যদি একটু রিলোড দেই, ভাঙে নাই। আচ্ছা, 1 মিনিট। কল SM1111 আইপ্যাডে দেখতেছি, আইপ্যাডে দেখলে কি আর ভাঙবে? আমাকে তো দেখতে হবে আইফোন এক্স এ। এবার দেখেন আমার কিন্তু এগুলো ভেঙ্গে আসছে। 75% করলাম, দেখেন আমাদের কিন্তু ভেঙ্গে আসছে। তাহলে এসএম আসলে কত পর্যন্ত সাপোর্ট করে? এসএম এর ওয়াইড হচ্ছে 576 হচ্ছে হাইস্ট এর দৌড়, এর বেশি আসে দৌড়াতে পারবে না। 576 এর উপরে আসলেই সে কিন্তু আর এই ভেঙ্গে আসবে না। সেটা কিভাবে বুঝবো? রেসপন্সিভে গেলাম, এখানে দেখেন আমি বড় করতেছি, এখানে এটা হচ্ছে ওয়াইড, এটা বড় হচ্ছে, দেখেন 576 পর্যন্ত ঠিক থাকবে। যেই 590 হয়ে গেছে বা ওরা কিন্তু পাশাপাশি চলে আসছে। বোঝা গেছে না বুঝি নাই? নাসিরউদ্দিন, একসাথে কি করে লিখবো? একসাথে কি করে লিখবো মানে বুঝলাম না আপনার কোশ্চেন। যাই হোক, তো এই যে এইভাবে দেখেন 12টা চলে আসছে। এখন বেসিক্যালি ধরেন আমি একটা আপনাদেরকে মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এটাকে কেটে দিলাম, সবগুলোকে কেটে দিলাম, ধরেন একটাকে রেখে দিলাম বা তিনটাকে রেখে দিলাম, এইভাবে দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে এবার হচ্ছে একটু আমি আমার স্ক্রিনটাকে বড় করে দিই, হ্যাঁ, রেসপন্সিভ ছাড়া, লাইক দিস। একটু রিলোড দেই, দেখেন আমার 3টা বক্স আসছে। আমি যদি এখানে বলি কল SM, 3টা বক্স নেবো পাশাপাশি, 3 4 12, তো 3টা বক্স মানে 4, এখানেও বললাম 4। আপনি এইভাবে লিখতে পারেন, একসাথে লিখবো বলতে কল ড্যাশ SM ড্যাশ 4 এইভাবে লিখবো, ঠিক আছে? এইভাবে লিখবো, এখানে আমি এটাকে এইভাবে লিখলাম, লিখে সেভ দিলাম। দিয়ে এবার যদি আমি এখানে একটু রিলোড দেই, দেখেন কি এখানে একটা আসছে, 3টা বক্স পাশাপাশি আসছে। তো কোনো কিন্তু সমস্যা নাই, আছে না নাই? সমস্যা কোনো আছে? নাই। এবার একটু খেয়াল করেন যে আমি যদি একে রেসপন্সিভে নিয়ে যাই,
সে 576 পিক্সেল যখন নিচে আসবে বা 576 পিক্সেলের সমান হবে তখন সে ভাঙবে। 590 যেই আমি বলবো এখানে 576, দেখেন 576 পর্যন্তই দিই, 76 বলছি, তিনটা আছে, যেই বলবো 575 এক পিক্সেল কমাবো আর সে কিন্তু প্রত্যেকটার ওয়াইড 100% হয়েছে। দেখেন এইটার এক কালার 100% হয়ে গেছে, এইটার এক কালার 100% হয়ে গেছে, এইটার এক কালার 100% হয়ে গেছে। বোঝা গেছে? বুঝতে পারছেন? তাহলে ভাইয়া এই যে আমরা কখন এই যে কখন এই যে এগুলো এসএম, এমডি, এলজি, এক্সট্রা লার্জ, তারপরে এক্সেল, এই জিনিসগুলো কখন আমরা কখন কোন ক্লাসে রাখবো, একটা কোশ্চেন থাকতে পারে। এটা গুড কোশ্চেন। আপনাদের সুবিধা অনুযায়ী আমি একটু আপনাদের কোশ্চেনের অ্যানসারটা দিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন। আমি এটাকে বড় স্ক্রিনে নিয়ে গেলাম, বড় স্ক্রিনে নিয়ে গেলাম, তা আমার এইভাবে আছে। আমি যখনই রেসপন্সিভ মোডে নিয়ে যে 576 পিক্সেল যখন আসবে, কোন ক্লাসটা ইউজ করছি, এসএম ক্লাস ইউজ করছি, তখন কিন্তু আমার এইভাবে হচ্ছে 576 এ আসলে 100 পিক্সেল হয়ে যাচ্ছে। এখন ধরেন আপনার এটা ডেস্কটপ মোডে নিয়ে গেলাম, ডেস্কটপে আপনার তিনটা বক্স আসছে। ডেস্কটপে কয়টা বক্স আসছে? তিনটা বক্স আসছে। এখন আপনি যাচ্ছেন সামহাউ আপনি যাচ্ছেন যে আমার ছোট স্ক্রিনে, একদম মোবাইলের স্ক্রিনে আমার এই দুটো পাশাপাশি থাকবে আর এটা 100% হয়ে যাবে। সেটা কিভাবে করব? সেটা এইভাবে করব। এখানে আসবো, এসে বলবো কল ড্যাশ 12, এবার এখানে বলবো কল ড্যাশ পাশাপাশি মানে 66, সরি দুইটা বক্স, কল 6 বললাম, এখানে এসে বললাম কল ড্যাশ 12, এটা বলে সেভ দিলাম। দিয়ে এবার যদি এখানে আমি রিলোড দেই, দেখেন তো কোনো সমস্যা আছে ডেস্কটপে? কোনো সমস্যা নাই। এবার আমি এখানে এসে রেসপন্সিভে গেলাম, ইনএক্সপার্ট 11 করে এবার আমি রেসপন্সিভে চলে গেলাম। এবার খেয়াল করেন দুইটা পাশাপাশি বক্স আসছে রেসপন্সিভে, আর এটা কিন্তু 100% হয়ে গেছে। দেখছেন কত পর্যন্ত? আপনার এটা 575 পর্যন্ত, 78 এইরকম। যখনই আপনি বলেন 575 তখন আপনার কি হবে? দুটা বক্স পাশাপাশি আসছে আর একটা কি নিচে চলে গেছে। এইভাবে আমি লেআউটটাকে চেঞ্জ করতে পারতেছি। বুঝতে পারছেন না পারেন নাই? বুঝতে পারছেন না পারেন নাই? এই যে কাজটা করলাম, এই যে কাহিনীটা করলাম, এটাকে বলা হচ্ছে সিএসএস এর মিক্সিনেট, যেটাকে আমরা এখানে দেখছিলাম। কোথায় দেখছিলাম? মিক্সিং করে, হ্যাঁ। তো এই যে এখানে বলছিলাম, হ্যাঁ, এইটা, এই জিনিসটাই হচ্ছে এই জিনিসগুলো। ক্লিয়ার? এনিওয়েজ, তাহলে ভাইয়া আমি মোবাইলে আমি এরকম তিনটা আমার ডিপ বক্স আছে, মোবাইলে আমি দুটো পাশাপাশি যাচ্ছিলাম, পরেরটাতে আমি মোবাইলে 100% চাইছিলাম। সেটা করার জন্য আমি এইভাবে জিনিসটা করলাম। এখন একটু মজার জিনিস দেখি যে ভাইয়া আমার তো 575 পর্যন্ত দৌড়, আমি 76 এ আসলেই তিনটা হচ্ছে। আমার না এই 76 থেকে, দ্যাটস মিন আমরা এখন যে জিনিসটা ইউজ করব ব্রেক পয়েন্টস এর, সেটা হচ্ছে এমডি। তাহলে এমডি কত? 768 পিক্সেল পর্যন্ত, মানে 767 থেকে 576 পর্যন্ত এই ডিভাইস গুলোকে আমরা এমডি বলতেছি। তো এমডি ডিভাইস গুলোতে কি বলতেছি যে এমডি ডিভাইস যেগুলো আছে হয়ে আছে, এই এমডি গুলোর জন্য আমার না এই কোডটা একটু অন্যভাবে করতে হবে। কিভাবে করতে হবে? আমি মিডিয়াম ডিভাইসে যাচ্ছি, এটা আমার 100%, মানে এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস। কত পর্যন্ত এখানে দেওয়া আছে ব্রেক পয়েন্টসে? 768। তার মানে হচ্ছে আমি টানতেই থাকবো ওয়াইডটা আমার যখন এখানে 768 হবে, এই 770 ছিল, 77, 67 এক পিক্সেল বাড়ানোর জন্য 68, 68টা আমার যে জিনিসটা হবে এইটা 100% হয়ে যাবে। আর এই দুটো বক্স কি হবে? এইটা 100% হবে আর দুটো বক্স পাশাপাশি থাকবে। এটা কিভাবে করব? তাহলে এইভাবে করি। এইটা কোন ডিভাইস বলছিলাম এখানে ব্রেক পয়েন্টসে এসে মিডিয়াম ডিভাইস। চলেন মিডিয়ামের কাজ করি। এবার এখানে বললাম স্মল এর পর বলবো এটাকে, এখানে আসলাম 3 নাম্বারটাকে আমরা চাচ্ছি হচ্ছে 100% করতে। আমি বললাম ডট কল এসএম, সরি এমডি 12, ঠিক আছে। আচ্ছা এটাকে তো মিডিয়াম ডিভাইসে করছিলাম, এটা একটা কাজ করি, এটাকে 100% করি আর এই দুটাকে পাশাপাশি নিচে নেমে দিই। তাহলে এইখানে আমি বললাম হচ্ছে কল এমডি 6, এটাকে বললাম 6। এবার এখানে এসে বললাম
কল ড্যাশ এমডি ড্যাশ 6 আর এটাকে বলবো কল ড্যাশ এমডি ড্যাশ 12 এটা বলে সেভ দিলাম। এই সেভ দিলাম আর আমার ডিভাইসের ওয়েটটা দেখেন এই আছে। এবার একটু রিলোড দেই, দেখেন এবার কি হলো, নীলটা 100% হয়ে গেল আর এটা কিন্তু দুটো বক্স পাশাপাশি আসছে। দেখেন কোন টাইম পর্যন্ত 768, দেখেন এই পর্যন্ত। এইখানে গিয়ে 67 তে কিন্তু আর এটা কাজ করতেছে না। 67 তে কেন কাজ করতেছে না? কারণ আমরা এসএম এর ক্লাস নিয়ে এখানে বলে দিয়েছি অলরেডি, SM4 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 মানে তিনটা থাকবে বক্স। বোঝা গেছে না যায় নাই? বুঝতে পারছেন? এইটা হচ্ছে ব্রেক থ্রু পয়েন্টস এর কাজ। এটা কিসের কাজ? ব্রেক থ্রু পয়েন্টস এর কাজ। এই এখন মিডিয়াম ডিভাইসটা গেল, যে মিডিয়াম ডিভাইসটা কত? মিডিয়াম ডিভাইস হচ্ছে আমাদের 576 এর উপর থেকে 768 পর্যন্ত যেগুলো বড় আছে ডিভাইস, সেগুলোকে মিডিয়াম ডিভাইস বলতেছি। তো আমি যখন এখানে যাচ্ছি 600, তাহলে আমাদের একটু বাড়িয়ে দিতে হবে। 768 পর্যন্ত ঠিক থাকবে, থাকলো। এই যে 768 এর উপরে যেগুলো আছে 768 মানে 67 পর্যন্ত এইভাবে থাকলো। যে 68 হইলো তখন সে এইভাবে আসছে। কত পর্যন্ত থাকবে এটা? 768 টু মেবি আপনার 991 পর্যন্ত ঠিক থাকবে। দেখি তো, এখানে এটাকে চেঞ্জ করে দিই 991। ঠিক আছে, দিয়ে এক পিক্সেল বাড়িয়ে দেবো, ওটাও ঠিক আছে। আর বাড়িয়ে দিই, ঠিক থাকবে, ঠিক থাকবে। আমরা যদি এবার ডেস্কটপ মোডে নিয়ে যাই তখন আমরা কিন্তু এইভাবেই দেখবো। কেন দেখবো এইভাবে ভাইয়া? আমার তো এটা দুটো পাশাপাশি ছিল, বিকজ অফ তখন সে প্রায়োরিটি দিবে। এটা হচ্ছে কি প্রায়োরিটি দিবে? ব্রেক থ্রু পয়েন্টস এর এখানে আসে, সে প্রায়োরিটি দিবে যে আমার 768 পিক্সেলের উপরে যত ডিভাইস আছে, এই যে এতগুলো ডিভাইস আছে, এর উপরে যতগুলো আছে সেইখানে আপনার কলামটা এইভাবে কাজ করবে। বুঝতে পারছেন? মানে আমাকে এলজি, এক্সেল, এক্সএক্সএল, এমডি, এলজি, এক্সএক্সএল যে ডিভাইসগুলো আসে সেই ডিভাইসের জন্য আমার এই কাজটা এইভাবেই দেখাবে। এটা কি বুঝতে পারছেন না বুঝেন নাই? সবাই কি বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, মানে মিনিমাম ওয়াইড নিয়ে কাজ করতেছে ভাই। এই যে মিনিমাম যে ওয়াইডটা, ম্যাক্সিমাম যদি থাকে ম্যাক্সিমাম জায়গায় এইভাবে শো করতেছে। যখন আমরা মিনিমামে চলে আসবে তখন সে এইভাবে শো করবে। যখন আমি মিনিমামে চলে যাব, মিনিমাম মানে হচ্ছে 768 নিচে যদি আমি চলে যাই, দেখেন 800, এই যে 700, এই যে চলে আসছি, দেখেন তিনটা বক্স পাশাপাশি চলে আসে। তার মানে কোনটার কাজ করলো? তার মানে হচ্ছে আমার এই যে এসএম টা কাজ করলো। এবার যদি এলজি নেই, এলজি নেই তখন কি হবে? এলজি লেনে যে জিনিসটা হবে খেয়াল করেন। এবার এমডি টা দেখবেন যে ইয়া হয়ে যাবে। এলজি তে আসলাম, এলজি তে এসে ভাই বললাম যে কল ড্যাশ এলজি ড্যাশ 6, এটাকে কপি করলাম, কল এলজি 6, সেম এটাকে আমরা কল এলজি 6 ই রাখবো। এখানে এসে বলবো কল এলজি 12, 12টা কলামই রাখলাম, বলে সেভ দিলাম। এবার আপনি প্রথমে আসে ডেস্কটপ মোডে দেখবো, আমরা এটাকে কিসে মোডে দেখবো? ডেস্কটপ মোডে দেখবো। ডেস্কটপে এসে দেখেন তো কি হয়, দুটা বক্স পাশাপাশি আর নিচেরটা বড় হয়েছে। তাহলে এলজির ইয়া কত? যে 992 পিক্সেলের উপরে যেগুলো আছে, 992 পিক্সেলের উপরে যেগুলো, সেগুলো কি 1400 1200, তার জন্য এই কাজ করবে। এখন এখানে আসে, এবার একটু রেসপন্সিভে যাই, খেয়াল করেন ব্রেকিং পয়েন্টস কত আমাদের? এলজি নিছিলাম 992, সো আমি এখানে বললাম 992 বলে এখানে এন্টার প্রেস করলাম। 992 তে আমার পারফেক্টলি দেখাচ্ছে। যখনই আমি 992 এর একটু নিচে চলে আসব তখন কিন্তু আমার সে কি ধরবে? তখন আমার ধরবে হচ্ছে সেই যে এইটাকে। তখন কিন্তু সে আমাকে আর এলজি ধরবে না, তখন সে আমাকে এমডি ধরবে। বুঝতে পারছেন? মিক্সিং গুলো কি বুঝতে পারতেছেন সবাই? ওকে। লার্জ ডিভাইসে সর্বোচ্চটা প্রায়োরিটি দিবে, মানে হচ্ছে এখন আপনি যদি লার্জ বলছেন, এবার যদি এক্সএক্সএল বলেন, তাহলে ভাইয়া কি যে 992 থেকে 1200 পিক্সেলের ভিতরে আপনার ব্রেকিং পয়েন্ট, মানে এই উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে এই ডিভাইসের এটাই থাকবে, এর নিচে যেগুলো আছে সেগুলোর জন্য সে কাউন্ট করবে, সেইভাবে লেআউটটাকে রাখবে। ব্যাপারটা হচ্ছে এই। ক্লিয়ার?
তাহলে এই যে আমরা লেআউট গুলো চেঞ্জ করা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখেন, আমরা রো কলাম সুন্দর মতন কিন্তু ডিভাইসের নামগুলো দিয়ে আমরা কিন্তু লেআউট গুলো এইভাবে চেঞ্জ করতে পারতেছি। সো এই যে রেসপন্সিভ, টোটালি রেসপন্সিভ, দেখেন একটা অর্গানাইজড ওয়েতে আছে। হ্যাঁ, এই জিনিসগুলো এইভাবে কাজ করে। এনিওয়েজ, সো আমি একটু চলে যাই, ব্রেকিং পয়েন্টসটা আপনারা বুঝছেন, ব্রেকিং পয়েন্টস গুলো কিভাবে কাউন্ট করে সেই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে। এবার আসলাম কন্টিনিউয়াসে। কি বলছে? কন্টিনিউয়াস এস যোগ করছে কেন? আমরা ছোটবেলায় কন্টিনিউয়ার দেখছি, একটা কন্টিনিউয়ার ফ্লুইড দেখিনি, কন্টিনিউয়ার ড্যাশ ফ্লুইড। এটা কি বলছে দেখেন, কন্টিনিউয়ার মানে হচ্ছে ওয়াইড 1140 পিক্সেল, কন্টিনিউয়ার ফ্লুইড মানে হচ্ছে 100% ওয়াইড। এই যে হুইচ ইজ 100% এট অল ব্রেকিং পয়েন্টস। তুমি যত বড় স্ক্রিনে যাও, ছোট স্ক্রিনে যাও, তোমার ওয়াইডটা 100% থাকবে কোথায়? কন্টিনিউয়ার ড্যাশ ফ্লুইড এটা লিখলে। ক্লিয়ার? আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার করাই দিই। তাহলে আমি আরেকটু ক্লিয়ার করানোর জন্য যে কাজটা করব এখন, সেটা হচ্ছে যে আমি এখানে আরেকটা কালার নিচ্ছি, C.C5 এটা একটা নিচ্ছি, বললাম ব্যাকগ্রাউন্ড কালার, বললাম যে TEE, আর একটা হ্যাশ অ্যাড করে দিই, সেভ দিলাম। এবং এর একটা হাইট বলি, HEIGHT হাইট, বললাম হচ্ছে ধরেন 500 পিক্সেল, সেভ দিলাম। এখন আমি এই যে কন্টেইনার লিখছিলাম, এবার যদি আমি এখানে এসে বলি কন্টেইনার ড্যাশ FLUID ফ্লুইড, এটা বলে C5 দেই, তাহলে তো আমাদের বোঝা সম্ভব, ঠিক কিনা ভাই? ঠিক বলেন তো দেখি, তাহলেই তো বোঝা সম্ভব যে আসলেই কতখানি ওয়াইড, এটা কি দেখা সম্ভব না এইভাবে দিলে? আচ্ছা, এবার এখানে আসলাম, এসে একটু রিলোড দিলাম, দেখেন তো আমার একটা ব্যাকগ্রাউন্ড আসছে অ্যাশ কালারের, এই যে মাউসের এখানে আসছে। আচ্ছা, তার মানে কি কন্টেইনার ফ্লুইড বললে 100% হয়ে গেল, সব ডিভাইসে 100% থাকবে। যখন আমরা ফ্লুইডটা কি কমিট করে দেব, তখন সে কি থাকবে? তখন সে একটা বক্সের ভিতরে থাকবে, কন্টেইনার এর ভিতরে থাকবে, লাইক দিস, এরকম। এই যে দেখেন এখানে একটা অ্যাশ কালার আছে, দুই সাইডে কিন্তু ঠিক গ্যাপ নিছে। এইভাবে এখানে যে জিনিসটা করছে, কন্টেইনার্স এর সাথে ব্রেকিং পয়েন্টস গুলো অ্যাড করে দিয়েছে, ব্রেক পয়েন্টস গুলো, সেগুলো কি কি? ওই SM, MD, LG, XL, XXL, ফ্লুইড মানে হচ্ছে 100% সবগুলো ডিভাইসে। এটা ভাগ করছে ডিভাইস কয়টাকে দেখেন, 1 2 3 4 5 6, 6টা আঙ্গিকেরা ব্রেক থ্রু পয়েন্টস সাজাইছে। কন্টেইনারের ওয়াইডটা স্মল ডিভাইসে 100% থাকবে, এক্সট্রা স্মলে, যেটা হচ্ছে 576 এর নিচে। আর 576 এর উপরে যেগুলো আছে সেগুলোতে, 576 এর উপরে দেখেন 540 স্মল ডিভাইসের জন্য এটা, মিডিয়াম ডিভাইসের জন্য 720 পিক্সেল থাকবে শুধু কন্টেইনার ইউজ করলে, লার্জের জন্য 960 থাকবে, আর এক্সট্রা লার্জের জন্য আমরা 1140, যেটা আমরা ইউজ করছি অলরেডি। আর এক্সট্রা লার্জের জন্য নতুন একটা ওয়াইড পাচ্ছেন আপনি 1320 পিক্সেল, সেগুলো কার জন্য? যাদের স্ক্রিন রেজোলিউশন 1400 পিক্সেলের মনিটর যাদের আছে, যারা ওয়াইড স্ক্রিন মনিটর ইউজ করে, তারা হচ্ছে এক্সট্রা লার্জ এই কলামটা ইউজ করতে পারেন। বোঝা গেছে না? যায় নাই? বুঝতে পারছি না? পারি নাই? তার মানে আমরা যদি ডিভাইস ওয়াইজ এটাকে ভাগ করি, তাহলে ধরেন আমার যখন এক্সট্রা লার্জ ডিভাইস আসবে, তখন আমি এইভাবে বলি CONTAINER কন্টেইনার ড্যাশ XXL, এইভাবে আমি বলে দিতে পারি। তা এইভাবে যদি কলাম মিক্সিং করতে পারি, এইভাবে আমরা কন্টেইনারটাকেও মিক্সিং করতে পারি। সেভ দিলাম, দেওয়ার পরে এবার যদি আমি এখানে রিলোড দেই, দেখেন আমার এইভাবে আসছে, ঠিক আছে। এখন একটা সার্টেন পর্যায়ে রেসপন্সিভে চলে গেলাম, ভাই আমার তো 1400 পিক্সেলের স্ক্রিন রেজোলিউশন নাই। আমি এখানে দেখেন একটু গ্যাপটা দেখবেন, এইভাবে গ্যাপ, এইভাবে গ্যাপ। এখানে যদি এখন আমি বলি দেখেন আমার কিন্তু এইভাবে ছিল গ্যাপটা, দেখছেন? এই গ্যাপটা দেখেন। এবার আমি যদি জাস্ট এটাকে কন্টেইনার, এটাকে কেটে দেই, এটাকে কেটে দিয়ে একবার দেখাই, দিয়ে একবার দেখাই, সেভ দিলাম, এখানে এসে একটু রিলোড দিলাম, তাহলে কি করলো দেখেন তো? অটোমেটিক্যালি সে কিন্তু, আমরা যদি কন্টেইনার XXL নাও লিখি, এই যে আমরা যদি কন্টেইনারের এই জিনিসটা যদি নাও লিখি XXL, ঠিক আছে, এই যে XXL, এটা যদি আমরা নাও লিখি, এইটা যদি নাও লিখি, তাহলে সেখানে দেখেন বর্ডারে কিন্তু
আপনার ওয়াইডটা কত হচ্ছে সেটা বলে দিচ্ছি। 1320 পিক্সেল আপনার এক্সট্রা লার্জ ডিভাইস, মানে 1400 পিক্সেল থেকে যেগুলো উপরে ডিভাইস অটোমেটিক্যালি সেগুলোর জন্য ওয়াইডটা কত হয়ে যাবে? 1320 পিক্সেল। বুঝতে পারছেন? তো বেসিক্যালি আমাদের আসলে এরকম লিখতে হয় না যে কন্টেইনার এসএম, কন্টেইনার এমডি, এলজি, এক্সএল, এক্সএক্সএল, ফ্লুইড, এই জিনিসগুলো আসলে দরকার হয় না, বাট জেনে রাখা ভালো যে কোন এসএম এর ওয়াইডটা কত হবে। এসএম মানে স্মল ডিভাইসে তোমার কন্টেইনারের ওয়াইড হবে 540, এটাই বোঝাইছে। ঠিক আছে? তো আপনি যদি শুধু কন্টেইনারই ইউজ করেন, এই শুধু যদি কন্টেইনার ক্লাসটা ইউজ করেন, তাও দেখেন যে আপনার এসএম এ ডিভাইসে এসে কিন্তু 720 এ থাকতেছে, 720 এ থাকতেছে। তার মানে আপনাকে এক্সট্রা করে এসএম, এমডি, এলজি, এক্সএল, তারপর হচ্ছে এক্সএক্সএল, এই জিনিসগুলো আসলে ইউজ করার দরকার নেই। এটা জাস্ট বোঝার জন্য আপনাদেরকে বললাম আর কি, বা দেখাইলাম। ক্লিয়ার? বুঝতে পারছি? নেক্সট স্টেপে যাই। গ্রিড। হোয়াট ইজ গ্রিড? গ্রিড সিস্টেমটা কি সেটা এখানে বলে দিয়েছে, আমি এগুলো বোঝাইলাম না, একটু এখানে এক্সাম্পলস আসে দেখাই। যে কন্টেইনার, রো, কলাম, কন্টেইনার, রো, কলাম, এই যে পুরো জিনিসটাকে বলা হচ্ছে গ্রিড। পুরো জিনিসটাকে কি বলা হচ্ছে? গ্রিড। বুঝতে পারছেন? সিম্পল জিনিস, এটা ছোটবেলায় বুঝছিলাম। এবার আসি কলামসে। কলাম করা থাকবে এখানে বলে দিছে, এবার দেখেন হয়ে গেল 6 ব্রেক পয়েন্টস, ডজন অফ কলাম, ডজন কলামস মানে হচ্ছে 12টা কলাম থাকবে। এই যে ডজন কলাম মানে 12, আমরা জানি এক ডজন মানে কয়টা? 12টা। সো 12টা কলাম থাকবে, সেটা বলে দিচ্ছি। তো আসলে কলাম কি? কলাম 1 2 3, হ্যাঁ এইভাবে অ্যালাইন ফার্স্ট। এটা আসলে ব্রেক থ্রু পয়েন্ট, মানে পুরো বুটস্ট্র্যাপটা আসলে একটা সিএসএস আমাদের আছে, নাম হচ্ছে ফ্লেক্স। এই ফ্লেক্স গ্রিড সিস্টেম ইউজ করে আর কি কাজ করছে আর কি এইটা। সো আমরা আস্তে আস্তে এগুলোর ইউজ দেখবো। আমরা প্রজেক্ট করতে গেলে ইউজ দেখবো। আমরা অলরেডি ইউজ করছি, এই যে কলাম, এই যে কলাম। সো এগুলো আমরা অলরেডি জানি। সো এখানে বেসিক্যালি আর জানার কিছু নাই। কলামটা আপনারা বুঝেনি কলাম আসলে কি। এখন বোঝার বিষয় হচ্ছে মেইনলি গাটারস। হোয়াট ইজ গাটারস? গাটার মানে হচ্ছে, দেখেন কি গাটার আসলে, হাউ দে ওয়ার্ক, মানে গাটারটা আসলে লিখছে গাটারস আর প্যাডিং between your columns used to responsibly space and align content in the bootstrap grid system. তার মানে কি, এর একটা প্যাডিং ইউজ করছে, এটাকে বলা হচ্ছে গাটারস। এই যে গাটারস আর গ্যাপ বিটুইন কলাম কন্টেন্ট, হ্যাঁ, ক্রিয়েটেড বাই হরিজন্টাল প্যাডিং। এবং হরিজন্টাল মানে কি? হরিজন্টাল এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর নিয়ে কাজ করছে আর কি, লাইক প্যাডিং রাইট এন্ড প্যাডিং লেফট, এই দুটোকে নিয়ে কাজ করছে। হরিজন্টাল মানে এক্স অক্ষ মেবি, হ্যাঁ এক্স অক্ষই আর কি, এই অক্ষ বরাবর কাজ করছে, এটাকে বলা হচ্ছে এই। আচ্ছা, গাটারস এর ওয়াইডটা কত হবে? এখানে বলছে 1.5 rem, দ্যাটস মিন হচ্ছে 24 পিক্সেল। 24 পিক্সেল একটা তোমার স্পেস থাকবে, প্যাডিং থাকবে। তো এই জিনিসটা এখানে বোঝাই দিচ্ছে সুন্দর করে। দেখেন আপনারা একটা জিনিস দেখতেছেন এখানে, gx একটা বলছে আর একটা বলছে px, হ্যাঁ। তো gx px বললাম, ঠিক আছে, তাহলে g কি আর p কি? এটা তো খাইনি, তাই না? তো এখানে দেখেন gx5, হ্যাঁ, মানে x অক্ষ বরাবর একটা প্যাডিং নিবে সে, সেটা এখানে বলি 5 মানে হচ্ছে সর্বোচ্চ কত? 24। 4 দিলে তার থেকে একটু কম, হয়তো 22 পাবে। 3 দিলে তার থেকে আরেকটু কম, হয়তো বা 18 পাবে বা 10 15 পাবে, এরকম করে আর কি মানগুলো 1 থেকে বা 0 থেকে 5 এই পর্যন্ত রাখছে। ধরেন আপনি যদি এইখান থেকে এই কোডটাকে যদি কপি করেন, কপি করলাম, এবার এই কোডটাকে সিম্পলি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সাবলাইম টেক্সটে এসে আমরা এই যে এখানে লিখছিলাম কন্টেইনার, লিখছিলাম রো, লিখছিলাম, আমরা ধরেন এর ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, কন্টেইনার তো আমাদের আছেই, এখানেও আছে, তো আমরা এখানেই পেস্ট করে দিলাম ধরেন, হ্যাঁ, পেস্ট করে সেভ দিলাম। এই যে ডিপ শুরু হয়েছে, ডিপ শেষ হয়েছে, আমরা একটু এটা কোঅর্ডিনেশনটাকে ঠিক করে নেই, লাইক দিস, ফাইন। রো বলছে রোর ভেতরে gx5, এটা কেন দিচ্ছে আমরা এটাকে অমিট করে দেখে দেখব যে আসলে এটা কি দিচ্ছে। আমি কি কাজ করি, এখানে যাই, এখানে একটা এটাকে কেটে দেই, কেটে দিয়ে এখানে একটু রিলোড দেই, দিলে দেখবেন যে আমার পাশাপাশি কিন্তু দুইটা এইভাবে কলাম আসছে। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি যদি gx টাকে অমিট করে দিই তাহলে কি হয়? x করে দিলাম, সেভ দিলাম, দিয়ে আমি এখানে এসে একটা রিলোড দিলাম, দেখেন আমার কিন্তু এই গ্যাপটা একটু কমছে। কি বুঝতে পারছেন কি? gx মানে কি? x অক্ষ বরাবর প্যাডিং কাজ
করছে। এখন আমি gx টাকে এইভাবে পেস্ট করলাম, পেস্ট করে আমি এখানে বললাম 5 না, আমার যদি 5 দিই, 5 দিয়ে আবার সেভ দিই, দিয়ে এখানে গিয়ে একটু রিলোড দিই, রিলোড দিলাম, দেখি তো এখানে একটু কাপঝাপ করে কি হয়। আমি 5 থেকে একটু মানটা কমাই দিতে পারি, কমাই দিয়ে এখানে বললাম যে 2 দিয়ে সেভ দিলাম। 2 দিয়ে যখন সেভ দেব, দিয়ে যখন এখানে রিলোড দেব, তখন কি হয় দেখেন, কমে গেছে। ঠিক আছে, আরো অনেক কমছে। এবার যদি বলি gx তোমার মান হয়ে যাবে 0, তাহলে কি হবে, কোনো আপনার প্যাডিং থাকবে না। ঠিক আছে, দেখেন এই যে একসাথে লেগে গেছে, মানে এটা কি বুঝতে পারছেন সবাই? এখন সর্বোচ্চ তাহলে কত, 5 দিলাম, 5 দিয়ে সেভ দিলাম, দিয়ে আমি এখানে সুন্দর মতন এসে একটা রিলোড দিলাম, হইলো। আর ছোটবেলায় এখানে আরেকটা জিনিস অ্যাড করছে কি, px4, হ্যাঁ, তারপরে p3 বলছে, p3 বলছে, এই জিনিসগুলো বলছে। তাহলে আমি এখানে যদি বলি শুধু gx না দিয়ে যদি বলি g5, তাহলে কি হয় দেখি তো, g5 লিখছি, দেখি তো কোনো কিছু হয় কিনা, রিলোড দেই, কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ কিন্তু নাই, একই x অক্ষ বরাবর, এজন্য x বলছে। ওকে, এখানে বলছে p3, p3 টা কি, আমি যদি দেই p3 আপাতত দিয়ে এটি সেভ দিলাম, আপাতত দিয়ে একটু এখানে দেখি তো কেমন। আচ্ছা, p3 মানে এরকম, যদি 5 দেই কেমন আসে, প্রথমটাতে দিছি p5, এবার এখানে একটু রিলোড দেই, দেখেন এটার প্যাডিংটা বেড়ে গেছে, এটা কিন্তু কমছে। এবার যদি এখানে বলি p5, দেখবেন ওইটারও প্যাডিংটা বেড়ে গেছে, রিলোড দেই, দেখেন এইভাবে কিন্তু আমার প্যাডিংটা বেড়ে গেছে। এখন আপনি যদি এখানে বলেন যে px5 দ্বিতীয়টাতে অ্যাপ্লাই করছে, এইটাতে রিলোড দেই, দেখেন কোনো প্যাডিং ট্যাডিং কিছু আছে, আছে না নাই? আবার বলে নাই, অবশ্যই আছে, এই যে এখানে একটা গ্যাপ আছে, এই যে গ্যাপ। আমি যদি এটাকে px বলছিলাম, যদি বলি 0, ধরেন 0 বললাম, দিয়ে সেভ দিলাম, দিয়ে এবার আমি একটু রিলোড দেই, লেখা দেখেন কই আছে, দেখছেন? এবার যদি আপনি এখানে বলেন px5, সেভ দেন, এবার রিলোড দেন, দেখেন এই লেখাটা কত দূর সরে আসছে। আমি যদি শুধুমাত্র এখানে বলি py যদি বলি, তাহলে কি হবে দেখেন তো, রিলোড দেই, আমার উপরে আর নিচে হচ্ছে, আমার কিন্তু লেফট আর রাইটে হচ্ছে না। লেফট আর রাইটে প্যাডিং এর জন্য আমি কি করব, অবশ্যই আমাকে এখানে যদি 2 4 পাশেই চাই, তাহলে শুধুমাত্র p ইউজ করব, p ইউজ করে সেভ দিলাম, দিয়ে রিলোড দিলাম, দেখেন আমার সব দিকে কিন্তু এইভাবেই আসছে। বুঝতে পারছেন px আর gx, py gy এগুলো কি বুঝতে পারছেন? সুপার। এই জিনিসগুলো আপনাদেরকে বাসায় পড়তে হবে, 1 বাই 1 পড়তে হবে, ঠিক আছে? এগুলো মুখস্থ করার জিনিস না, আপনাদেরকে বাসায় পড়তে হবে। আমি যেভাবে এইভাবে কপি করে আমি ইউজ করে কোডগুলোকে কেটে কেটে এইভাবে কেটে কেটে একটা একটা করে অ্যাড করে করে দেখতেছি আসলে ব্যাপারটা কি সেইটা। এখন এখানে বর্ডার দেওয়া আছে, আবার এখানে দেখেন বিজি লাইট দেওয়া আছে, এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে এই বর্ডার দেওয়ার কারণে একটা বর্ডার পাইছে, এই যে এই বর্ডারটা পাইছে, এই যে এরকম একটা বর্ডার পাইছে। আমি যদি এখানে বর্ডারটাকে অমিট করে দেই, একটা থেকে অমিট করে দিলাম, দেখেন কেমন লাগে, দিয়ে এখানে আমি একটু রিলোড দেই, দেখেন আমার কিন্তু আর বর্ডারটা নাই। আর বিজি লাইট মানে কি, বিজি লাইট মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার লাইট, এরকম অনেকগুলো কালার আছে, একটা হচ্ছে বিজি এস ইউ ডবল সি ই ডবল এস, সাকসেস যদি দেই, দেখি তো কি আসে, সবুজ আসছে। আমি যদি দিই ওয়ার্নিং, তাহলে কি আসবে, হলুদ আসবে। আমি যদি বলি এখানে ইনফো, তাহলে দেখেন একটু নীল কালারের মতন আসবে, দেখি তো, এই যে এইভাবে আসবে। বুঝতে পারছেন? ওগুলো হচ্ছে কালার কোড, জাস্ট কালার ইউজ করছে। বর্ডার মানে বর্ডার, বিজি ওয়ার্নিং মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার লাইট থাকো, বিজি ওয়ার্নিং মানে ব্যাকগ্রাউন্ড কালার হলুদ থাকো, এই জিনিসগুলো এখান থেকে আসছে। যতটুকু দেখাইলাম বা বললাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই, না বোঝেন নাই? সুপার। এবার চলেন আমরা চলে আসি ইউটিলিটিস। এই জিনিসগুলো আসলে কি, এগুলো একটু পড়ে নেবেন যে আসলে জিনিসগুলো কি। তারপরে হচ্ছে জেড ইন্ডেক্সটা কি, এই জিনিসগুলো আপনারা তো জানেন, জেড ইন্ডেক্সের ব্যবহারটা, এটা একটু পড়ে নেবেন। সিএসএস গ্রিড কি, এই জিনিসগুলো একটু এখান থেকে জিনিসগুলো একটু পড়ে নেবেন, দ্যাটস ইট, এর বেশি কিছু আর না।
এখন এইখানে এটা গেল। এবার আসি কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে আপনি যে জিনিসগুলো পাবেন, রিবোর্ড, টাইপোগ্রাফি, ইমেজ, টেবিল, ফিগারস। এই যে ফিগার লেখা আছে এরকম, এই যে ফিগার ক্লাস নিয়ে এইভাবে করছে বেসিক্যালি ফিগার। তারপরে টেবিল, টেবিল আমাদের লাগে। টেবিলের ডিজাইন দেখেন, আমরা যখন টেবিল নিছি তখন টেবিলের এইভাবে আমাদের একটা ডিজাইন আসবে, ঠিক আছে? শুধু টেবিল 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 নিয়ে বলছে টি হেড, টি আর, টি এইচ, এগুলো আমরা ছোটবেলায় দেখছি। টি বডি, এগুলো আমরা দেখছি। বিষয়টা কি দাঁড়াইলো, আপনার এইভাবে আসলো টেবিলটা। এখন আপনার টেবিলের ভেতর যদি এইরকম চান, কালার গুলোকে যদি চেঞ্জ চান, তাহলে দেখেন ডিফল্ট, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা কালারে এটা ডিভাইডেশন করছে। এগুলো হচ্ছে কালারের নাম। যে সাকসেস দিলে এই কালার আসবে, ডেঞ্জার দিলে এই কালার আসবে, ওয়ার্নিং দিলে এই কালার আসবে, ইনফো দিলে এই কালার আসবে, লাইট দিলে এই কালার আসবে, ডার্ক দিলে এই কালার আসবে। ক্লিয়ার? এখন আমরা যদি টেবিলের, এখানে টেবিল নিছে, এই টেবিলের ভিতরে একটা ক্লাস যদি এখানে বসায় দেন, টেবিল প্রাইমারি, তাহলে কালারটা কেমন হবে? এই যে এরকম নীল কালার আসবে। সেটা কিভাবে বুঝবো? সেটা এইভাবে বুঝবো। কোডটাকে কপি করলাম, কপি করে এই যে কন্টেইনার ক্লাসটা নিছিলাম, এটাকে কাট করে দিলাম, এখান থেকে একটু কাট করে দিলাম, এখানে একটু পেস্ট করে দিলাম, টেবিলটাকে দিয়ে সেভ দিলাম। দিয়ে নরমালি যদি আমরা এখানে এসে একটু রিলোড দেই, কিভাবে আমরা টেবিলটা এইভাবে দেখতে পাচ্ছি। এবার যদি আমি এখানে এসে বললাম যে টেবিল, ওই টেবিলে টেবিল আসলে, এবার বললাম টেবিল, টি এ বি এল ই, টেবিল, পি আর আই এম এ আর ওয়াই, প্রাইমারি বলে যদি সেভ দেই, সেভ দেওয়ার পরে যদি আমি এখানে একটু রিলোড দেই, আমার টেবিলের কালারটা এইভাবে চলে আসবে। আমি যদি বলি ওয়ার্নিং, তাহলে আমার টেবিলের কালারটা এইভাবে চলে আসবে। আমি যদি বলি ডার্ক, তাহলে আমার টেবিলের কালারটা এইভাবে চলে আসবে। বুঝতে পারছেন? এবার নেক্সট স্টেপে চলে আসি। সেই জিনিসগুলো হচ্ছে কালার। এরপরে আপনার কিছু জিনিস আছে এইরকম আসবে, কেমন ওই একই ক্লাস দেখেন টেবিল স্ট্রাইপ যদি বলেন, তাহলে আপনার এইভাবে দেখতে আসবে। আপনি এখন বলেন টেবিল, টেবিল ডার্ক, টেবিল স্ট্রাইপ বললে আপনার এইভাবে জিনিসটা আসবে। আপনি এখানে যদি বলেন টেবিল, টেবিল সাকসেস, টেবিল স্ট্রাইপ, দেখতে আপনার এইভাবে আসবে। এখন আপনি হোভারের বললে এই যে এইভাবে এইভাবে দেখাবে। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে টেবিল হোভার। কি বলে? টেবিল হোভার। কারণ আমি টেবিল হোভার কোডটাকে কপি করছি, এই কোডটাকে সিম্পলি ডার্কের এখানে নিয়ে এসে এইভাবে পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে টেবিল, টি এ বি এল ই, এটাকে সেভ দিলাম। দিয়ে এবার যদি আমি এখানে এসে একটা রিলোড দেই লাইক দিস, এবার আপনি ধরেন এই যে এরকম একটা হোভার আসছে, দেখছেন? এটার জন্য হচ্ছে টেবিল হোভার। বুঝতে পারছেন কি সবাই? ক্লিয়ার না ক্লিয়ার হন নাই? নেক্সট স্টেপ, ইমেজের ভিতরে আমরা একটা ক্লাস ইউজ করছিলাম যে রেসপন্সিভ এর জন্য। দেখেন ইমেজ ফ্লুইড, ছোটবেলায় কি আমরা এই ক্লাসটা ইউজ করছিলাম? ইমেজ ফ্লুইড। তো ইমেজ ফ্লুইড মানে হচ্ছে ওয়াইড 100%, সেটা এখানে বলছে যে ইমেজ ফ্লুইড, এটার ওয়াইড কত? 100% হবে। এই এখন এখানে আর একটা ক্লাস আছে ইমেজ থাম্বনেল। আপনি ইমেজের সাইজটা এই 200x200 হবে, এটাকে বলা হচ্ছে, এই ক্লাসটাকে বলা হচ্ছে ইমেজ থাম্বনেল। এখন এখানে দেখছেন রাউন্ড শেপ, এই যে এইভাবে রাউন্ড আকার একটা শেপ আসবে, সেটা কি বলছে? যে রাউন্ডেড, মানে হচ্ছে এরকম রাউন্ড একটা আসবে চার কোণার দিক দিয়ে। এটা একটা বর্ডার আছে, এটা দেখেন বর্ডার ছাড়া খালি আপনার পিকচারটা এরকম রাউন্ড হবে। তারপর এখানে বলছে যে আপনার মাঝখানে নিয়ে আসবো কিভাবে একটা ইমেজকে, একটা ক্লাস ইউজ করবেন mx অটো ডিব্লক, এটা নিয়ে আসলে আপনার ইমেজ মাঝখানে থাকবে। ঠিক আছে? রাউন্ডেড বললে এইভাবে থাকবে। তো মাঝখানে নিয়ে আসার একটা বুদ্ধি তো আমরা করছিলাম যে কি, টেক্সট অ্যালাইন সেন্টার বললে, এই টেক্সট সেন্টার একটা ক্লাস আছে, এর মানে হচ্ছে অ্যালাইনমেন্টটা সেন্টারে থাকবে। তো ডিভের ভিতরে যদি টেক্সট সেন্টার বলেন আর যদি ইমেজটাকে নিয়ে এইভাবে বলেন ক্লাস রাউন্ডেড, তাহলে এইভাবে জিনিসটা শো করবে। তো জিনিসগুলো আসলে এইভাবেই কাজ করবে, এছাড়া আর কিছু এখানে দেওয়া নাই, সিম্পল জিনিস। ফ্রমে আসি, ফ্রম ছোটবেলায় আমরা লগইন ফ্রম বানাইছিলাম, অনেকের কত মানে কান্নাকাটি চেপে গেছিল। যাই হোক, এখন আমরা একটু দেখি। এইখানে আমরা ফর্ম দেখতে পাচ্ছি, এরকম একটা ফর্ম দেখেন, ফর্ম ট্যাগ ইউজ করছে, একটা ডিভ ইউজ করছে, আর এখানে কি বলছে দেখেন, একটা ক্লাসের সাথে আপনারা পরিচয় আছেন। এই ক্লাসের নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। আমি কি ইউজ করছিলাম ক্লাসটা? ফর্ম কন্ট্রোল। তাহলে তো আপনারা ফর্ম বানানো পারেন, হ্যাঁ?
পারেন না? আচ্ছা, এইখানে এই ফর্মটা ডিজাইন করছে কিভাবে, আপনি এখান থেকে কোডটাকে নিয়ে এসে জাস্ট সিম্পলি কোডটাকে নেবেন, নিয়ে যদি আপনি এখানে আসেন, টেবিলটাকে অমিট করে দিই, টেবিল গায়েব হয়ে যাও, টেবিল তোমার আর দরকার নাই, সো ফাইন। সো আমি এখানে পেস্ট করে দিলাম লাইক দিস ফর্ম। এখন দেখেন কাহিনীটা কি হলো, আমি এখানে এসে একটা রিলোড দিলাম, আমার ফর্মটা আসলো। এই ফর্মটা কিন্তু অটো রেসপন্সিভ। কিভাবে বুঝবো? এক্সপেরিমেন্ট করব, করে দেখেন যে বড় স্ক্রিন হচ্ছে, আমি স্ক্রিন যতই ছোট করি না কেন আমার ফর্মটা কিন্তু রেসপন্সিভ থাকবে। ঠিক আছে, এই যে সে কিন্তু আর ভেঙে ভেঙে যাবে না। ক্লিয়ার? আমার রেসপন্সিভ থাকবে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সুবিধা। এখন দেখেন যে জিনিসটা লেভেল ইউজ করছে, এখানে লেভেল ফ্রম এক্সাম্পল ইনপুট ইমেল, তারপর এখানে একটা ক্লাস ইউজ করছে ফ্রম লেভেল। হ্যাঁ, কি ইউজ করছে? ফ্রম লেভেল। এটা একটা নতুন ক্লাস আপনারা পাইলেন, যা কার সাথে ইউজ করতে পারবো? লেভেলের সাথে ইউজ করতে পারবো। এই ক্লাসটা আপনারা সবাই জানেন, ফ্রম কন্ট্রোল, এটা আপনারা সবাই জানেন। এই জিনিসগুলো না দিলেও হয়, এগুলো লাগবে না। টাইপ ইমেল মানে হচ্ছে ইমেল অ্যাড্রেস দেখাও। আর এটা হচ্ছে নিচে যদি আপনার একটা লেখা থাকে, এই যে ছোট হাতের একটা লেখা দেখাতে যাচ্ছেন, তার জন্য আপনি এখানে বলছেন একটা ডিভ নিছেন, ডিভের একটা ক্লাস দিছেন যে ফ্রম টেক্সট, দিয়ে তারপরে আপনি লেখা দিছেন, ওই লেখাটা আপনার নিচে শো করবে। সেম দেখেন এখানে আপনি আসলেন, এই ফর্ম লেভেল থাকলোই পাসওয়ার্ড, এই তারপর হচ্ছে আপনি বললেন কি ক্লাস ফর্ম কন্ট্রোল, যেটা আমরা ছোটবেলায় ইউজ করছি সেটা এখানে আসছে, আর ইনপুট টাইপটা পাসওয়ার্ড বলে দিচ্ছেন। তারপরে সাবমিটে চলে আসেন, তো টাইপ চেক বক্স মানে চেক বক্স নিলেন, চেক বক্সের জন্য আপনার যে ক্লাসটা আমরা এখানে ফর্ম কন্ট্রোল ইউজ করতাম, এখানে চেঞ্জ হয়ে বলবে ফ্রম ড্যাশ চেক ড্যাশ ইনপুট। এই ক্লাসটা আপনাকে নিতে হবে, নিয়ে তারপরে আপনাকে সুন্দর মতন বললেন কি যে লেভেল দিলেন, লেভেল চেক লেভেল, ফর্ম চেক লেভেল, এটা বলে যখন আপনি দিয়ে দিবেন এইভাবে, তখন কি হবে? এই যে এইভাবে আপনার দেখাবে, এই যে এইভাবে আপনার জিনিসটা আসলো। এখন সাবমিট বাটনটা কিভাবে নিয়ে আসছে? বাটনের জন্য তারা ইউজ করছে বিটিএন প্রাইমারি। আমরা ছোটবেলায় মনে হয় এইভাবে একটা ক্লাস দিছিলাম, বিটিএন ইনফো। এই ক্লাসটা নিছিলাম মনে হয়, নিছিলাম কিনা একটু বলেন তো কোনো এক সময়। আচ্ছা, তো নিয়ে যখন আমরা এখানে একটু রিলোড দিলাম, দেখেন বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে মেইন কাহিনী। এই এখন ভাই যে MB3, MB4, MB5, এই MB জিনিসগুলো আসলে কি? ফ্যাক্ট হচ্ছে এটা, তাই না? তো কই গেল বুটস্ট্র্যাপ? এখানে আসলেন, আপনার এখানে MB নিয়ে খুব কনফিউশন সবার, যে MB-টা আসলে কি না কি, হ্যান ত্যান হাবি জাবি, এই জিনিসগুলো আপনাদের খুবই সমস্যা। আপনি MB-তে এসে এই যে ক্লাস MB নিছেন, আপনি MB-টাকে যদি একটু কেটে দেন একটা জায়গায়, জাস্ট কেটে দিলাম আমি এই ডিপটাতে, প্রথমটাতে খেয়াল রাখবেন, এক নাম্বারটাতে কেটে দিচ্ছি, দেখতে কেমন ছিল? এরকম ছিল। এবার MB কে দেওয়ার পরে এরকম করছি, কি হইছে? MB মানে হচ্ছে মার্জিন বটম, M ফর মার্জিন, যদি B ইউজ করেন মার্জিন বটম। বুঝতে পারছেন না বুঝেন নাই? এটা হচ্ছে MB। এই আপনি এখানে বললেন যে MB-5 ইউজ করেন, দ্যাটস মিন কি মার্জিন বটম 5, সেটা এখানে বলছে। রিলোড দেন, এই দেখেন কতখানি গ্যাপ আসছে, বোঝা গেছে? এই যাই হোক, এখন আমাদের এই এমবি টেমবি গেল, আমাদের আসলে মুখ্য উদ্দেশ্য এই এমবি ছিল না, আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের ফর্ম ট্যাগ, দেন হচ্ছে আমাদের এই ফর্ম কন্ট্রোল, এটা কিভাবে কাজ করলো এটা আমাদের দেখা। যাই হোক, ফর্ম কন্ট্রোলের ক্লাস এখানে ক্লিক করলাম। ফর্ম কন্ট্রোলে যদি আপনি আসেন, আসলে এখানে তারা বলে দিয়েছে যে এমবি মানে হচ্ছে আপনার মোবাইল মার্জিন বটম, মোবাইল না, যাই হোক, বা ওই যে আমরা নেট তুলি এমবি, সেই এমবিও না। ঠিক আছে, এটা হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, আর এখানে রোজ আর কলামটা আসলে কি? রোজ মানে কি বলছে? এই যে এখানে যে বলা আছে রো 3, তার মানে হচ্ছে যে এখানের ওয়াইডটা হচ্ছে এইটুকু। ঠিক আছে, যেটা যদি বাড়ায় দেন তাহলে আপনার হাইটটা বা ওয়াইডটা ভ্যারি করবে রোর ভেতরে, এই আর বেশি কিছু না। এনিওয়েজ, এই জিনিসগুলো আমরা প্রজেক্ট যখন করব তখন আমাদের এই জিনিসগুলো ইউজ হবে। আমরা বুটস্ট্র্যাপ দিয়ে যখন পিএইচডি বুটস্ট্র্যাপ করব তখন আমাদের এই জিনিসগুলো বারবার আমি ওয়েবসাইটে আসবো এবং এলিমেন্টগুলো আপনাদেরকে ইউজ করে করে দেখাবো। আপাতত আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি। আমি যেভাবে দেখলাম, যেভাবে এইভাবে কপি করলাম, ধরেন করে নিয়ে এসে এইখানে
আমি জিনিসটাকে ধরছি, ধরে এখান থেকে এই জিনিসটাকে অমিট করে দিছি, দিয়ে এভাবে পেস্ট করছি, করে সেভ দিছি, দিয়ে আমি কি করছি এখানে এসে আর রিলোড দিছি, দিয়ে আমি দেখছি যে আসলে আউটপুটটা কি আসলে। আচ্ছা এটা আসলো। এখন আমি এখানে আসলাম, এসে দেখলাম যে ফ্রম লেভেল এটা যদি আমি না দিই, তাহলে কি হয়, ফ্রম লেভেলটাকে কেটে দিলাম, এবার একটু রিলোড দিলাম, দেন কি হয় একটু কিন্তু গ্যাপ চলে আসছে, মানে গ্যাপটা যেটা ছিল এখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা আর নাই। হ্যাঁ, তার মানে আমি যদি এটা বসাই দেই ফ্রম লেভেলে তখন কি হয় দেখি তো। এবার একটু রিলোড দিলাম, আমার একটা এখানে গ্যাপ আছে। প্রত্যেকটা ক্লাসের এখানে একটা কাজ আছে ইন্ডিভিজুয়াল। যখনই ক্লাস লেখা দেখবেন তার জন্য এক একটা এক রকমের কাজ থাকে। ফর্ম কন্ট্রোল কি আপনার ফর্মের ডিজাইনটা পুরোটাই করছে এই ফর্ম কন্ট্রোল ক্লাসটা দিয়ে। সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এবং ওয়ান বাই ওয়ান আপনাকে কি করতে হবে, সুন্দর মতন এসে টাইপ করতে হবে। এখন এখানে বলছে রো, টেক্সট এরিয়া বলছে, টেক্সট এরিয়ার ক্লাস বলছে ফর্ম কন্ট্রোল, সব ঠিক। রো বলছে 3। ভাই আমি রো 3 বললে কি হচ্ছে দেখি তো। রো 3 বললে আমার এইভাবে আসতেছে। আমি যদি এখন 3 এর জায়গায় 6 বলে দেই তখন কি হবে দেখি তো। সেভ দেই, এখানে রিলোড দেই, দেখি তো কি হয়। আমার হাইটটা একটু বাড়তেছে। বিষয়টা কি বোঝা গেছে না বুঝি নাই? বাসায় এইভাবে প্র্যাকটিস করব, বাসায় বসে বসে এইভাবে প্র্যাকটিস করব, করে করে আমাকে বুঝতে হবে যে আসলে ক্লাসগুলো কি। বুটস্ট্র্যাপ ইজ নাথিং এলস, বুটস্ট্র্যাপ হচ্ছে অল অ্যাবাউট এই ক্লাস। এই ক্লাসগুলো বুঝতে হবে, বুঝলে আপনি অনেক কিছুই পারবেন। এনিওয়েজ বাদ বাকি এই যে সিলেক্ট, কিভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট মানেটা বোঝেন। আমি এখান থেকে এইভাবে ক্লিক করলে কিছু সিলেক্ট করতে পারতেছি, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো আমরা যখন ফর্ম কন্ট্রোল ইউজ করছি, এখানে সিলেক্ট ইউজ করলে আপনাকে ফ্রম সিলেক্ট এইটা আপনাকে লাগবে। সো আমি এখান থেকে এই অপশনটাকে যদি কপি করি, করে যদি আমার কোডের এখানে এসে টেক্সট এরিয়ার আগ দিয়ে ধরেন এখানে আসলাম, এসে আমি এটাকে ধরেন পেস্ট করলাম, তার আগে আমি একটা ডিভ নেব, mb3 এই একটা ডিভ নেব, এবং এখানে একটা স্ল্যাশ বলে দিয়ে ডিভটাকে ক্লোজ করলাম। এবার এই সিলেক্টটাকে কাট করলাম, করে আমি এর ভিতরে আমি সিলেক্টটাকে এইভাবে পেস্ট করে সেভ দিলাম। দেওয়ার ফলে আমার কি আসতেছে, এবার আমি এখানে যখন রিলোড দেব, আচ্ছা আমার সিলেক্ট মানে হচ্ছে এই জিনিসটা আসলো, এইভাবে আসলো। তো আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমি যদি এখান থেকে এখন এসে ফ্রম সিলেক্ট এই ক্লাসটাই বাতিল করে দিই, দিয়ে সেভ দিলাম, দিয়ে যদি এখানে রিলোড দেই, তাহলে কি হয়, আমার এইটুকু হয়ে যাবে। দেখছেন, এইটুকু হয়ে গেছে। যখন আমি সিলেক্টটা দিচ্ছি, হ্যাঁ, তখন আমার সুন্দর মতন সিএসএসটা সুন্দর করে পেয়ে যাচ্ছে লাইক দিস। বোঝা গেছে? বুঝতে পারছেন? আমাকে এইভাবে দেখে দেখে বুঝে বুঝে কাজগুলো বা ক্লাসগুলোকে বুঝতে হবে। এনিওয়েজ, এখন আমাদের ফর্ম গেল, এবার হচ্ছে আপনার কম্পোনেন্টসে চলে আসি। কম্পোনেন্টস এর ভিতরে প্রথম যে পার্টটা আছে এটাকে বলা হচ্ছে অ্যাকর্ডিয়ন। ক্লিক করলাম, অ্যাকর্ডিয়ন মানে কি, এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, আপনারা অনেক সময় দেখেন এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন ক্লিক করলে এভাবে আসে, এইভাবে যাচ্ছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অ্যাকর্ডিয়ন। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে দেখেন। এই কোডটা নিলে তো এইভাবেই আউটপুটটা এইভাবে দিবে। আমি ধরেন এই কোডটাকে কপি করলাম, এবার ফর্মটাকে অমিট করে দেবো, ফর্ম আর লাগবে না আমাদের। গেল, কেটে দিলাম। সো এখান থেকে এই দিকটাকেও কেটে দিলাম, এটাকে আমি পেস্ট করে দিলাম, দিয়ে সেভ দিলাম। আচ্ছা, এখন দেখেন প্রথমে আসছে অ্যাকর্ডিয়ন, এই ক্লাসটা মাস্ট লাগবে। এরপরে দেখেন এখানে বলা আছে অ্যাকর্ডিয়ন আইটেম, তার মানে হচ্ছে দেখেন এগুলো হচ্ছে এই যে আইটেম একটা ডিপ শুরু হইছে, এখানে ডিপটা শেষ হইছে। আইটেমের ভিতরে দুইটা পার্ট নিছে, একটা হচ্ছে এইচ2 এর ভিতরে কি বলছে, এইচ2 এর ভিতরে ক্লাস বলছে, অনেকগুলো অ্যাট্রিবিউট বলছে, এখানে এই অ্যাট্রিবিউটগুলোরও কাজ আছে। এখানে বলছে এইচ2 শুরু হইছে, এইচ2 শেষ হইলো, এইচ2 এর ভিতরে বাটন নিছে একটা, নিয়ে বাটনের ভিতরে একটা ক্লাস দিছে যে অ্যাকর্ডিয়ন বাটন, টাইপ কি বাটন, ডাটা বিএস টগল, কলাপস মানে হচ্ছে কি কলাপস করবে, মানে হচ্ছে আপনার ক্লিক করলে বন্ধ হবে, এটাকে বলা হচ্ছে কলাপস। এখানে একটা হ্যাশ দিয়ে বলছে কলাপস 1, এরিয়া এক্সপান্ডেড ট্রু, মানে ক্লিক করলে যেন সে বের হয়, এটাকে বলা হচ্ছে ট্রু। এরিয়া কন্ট্রোলস কলাপস 1। তাহলে ভাই এই জিনিসগুলো আসলে কি, এখানে বলছে হেডিং 1, তাহলে জিনিসটা কি আসলো দেখেন। আর অ্যাকর্ডিয়ন হেডার, তো অ্যাকর্ডিয়ন হেডার যখন আপনার বলছে তখন সে কি হইছে, তখন এরকম একটা রিলোড দেই, এই যে হেডিং এর মতন একটা চলে আসছে। এক একটা ক্লাসের এক এক কাজ। এখন এই হেডারের ভিতরে
এখানে আইডি বলছে হেডিং 1। খেয়াল করেন আইটেমের ভেতরে আসলাম, দুইটা পার্ট করছে, একটা হচ্ছে হেডিং মানে আপনার যেখানে বাটনটা আসবে মানে দুইটা পোরশন করছে, একটা হচ্ছে এই পার্টটা আর ভেতরের পার্টটা হচ্ছে এই। আচ্ছা, তাহলে এইখানে বলছে হচ্ছে আপনার অ্যাকর্ডিয়ন হেডার, হেডারের ভেতরে বাটন বলছে। এখন এখানে দেখেন হেডিং 1, এটা কোথা থেকে আসলো? এটা আসছে হচ্ছে আপনার এই ডিপ আইডির মধ্যে দেখেন কলাপস 1 একটা লেখা আছে, এই যে কলাপস 1, সেটা কোনটা ভাইয়া? এই যে এটার জন্য লেখা আছে কলাপস 1। সে কলাপস 1 এ আসলো, এই যে দেখেন এই যে কলাপস 1 একটা ডিপ নিচে কলাপস 1 বলছে, বলার পরে এই কলাপস 1টা কয় জায়গায় ইউজ হয়েছে? একটা, এই যে কলাপস 1 এরিয়া কন্ট্রোলসে কলাপস 1 ইউজ হয়েছে, আর আইডির জন্য এই হ্যাশটা নিচে ডাটাবেস টার্গেট বলে কলাপস 1টাকে এখানে ইউজ করছে। আচ্ছা, এখন দেখেন অ্যাকর্ডিয়ন কলাপস, এই যে কলাপসটা সিঙ্গেল একটা কলাপস, এটা কেন ইউজ করছে? এই যে ডাটাবেস টুগুলোর এখানে বলা আছে কলাপস, জাভাস্ক্রিপ্ট দিয়ে জন্য একে ধরতে পারে, এই জন্য এখানে একটা আইডি কে নিছে কলাপস। এখানে বলছে শো, শো বলার কারণটা কি? আমি যখন এখানে রিলোড দেব, দেখেন আমার একটা প্রথমে এরকম করে ওপেন করে দিচ্ছে, যদি এরকম বন্ধ চাই যে আমার কিছুই দেখাবে না, এইভাবেই থাকবে, তাহলে আমি কি করব? এখানে শোটা এভাবে আস্তে করে কেটে দেব, এইভাবে দিয়ে সেভ দেব। সেভ দিয়ে যখন আমি এখানে একটু রিলোড দেব, দেখেন আগে কি রিলোড দিলে শো করতো, এখন কি আর শো করে? আমি ক্লিক করলে শো করে, তাছাড়া শো করে না। সো আপনি যদি এই শোটাকেই সিম্পলি যদি লাস্টে দিতে চান, তাহলে আপনি লাস্টে এখানে এসে বলুন যে ক্লাস শো, সরি আরেকবার দাঁড়ান, শো, এটাকে কাট করলাম, সেভ। আপনি এটাকে 3 নাম্বারে দিবেন, 3 নাম্বার কোনটা? হেডিং 3 এটা, এখানে এসে যে কলাপসের এখানে এসে বললেন কন্ট্রোল ভি শো, এটা বলে সেভ দিলেন। দেওয়ার পরে আপনি এখানে এসে একটু রিলোড দেন। এবার দেখেন আমরা 3 নাম্বারটাকে সে ওপেন দেখাবে। হিসাবটা কি বুঝতে পারছেন সবাই? বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছেন এটা আমাকে কাইন্ডলি বলবেন। সো আপনাকে বুঝতে হবে বুটস্ট্র্যাপের কোন ক্লাসটা দিয়ে কি কাজ হইলো, আমি আপনাকে ইলাবোরেশন করে দিচ্ছি বেসিক্যালি। সো এইভাবে দেখেন এখন এখানে তিনটা আছে, তো আমি শোটা কি এটা বুঝাই দিলাম, শো মানে হচ্ছে শো করা। এখন এখানে দেখেন আইডি দিছে হেডিং 1, এই যে এখানে একটা আইডি ইউজ করছে হেডিং 1, সেটাকে কিন্তু সেখানে আবার কল করছে। তারপরে যে অ্যাকর্ডিয়ন এক্সাম্পল, এখানে একটা আইডি নিছে, সেই আইডিটাকে আবার এখানে কল করছে। এবার হচ্ছে অ্যাকর্ডিয়ন বডি আসলো, এটা হচ্ছে বডির ভিতরে বডি টেক্সট, এই টেক্সটটাকে সে নিয়ে নিছে, দ্যাটস ইট, এর বেশি কিছু আর না। প্রত্যেকটা জিনিস সেম ভাবেই করা, দেখেন অ্যাকর্ডিয়ন আইটেম, অ্যাকর্ডিয়ন হেডার, হেডিং 2, হেডিং 2, এই এক্সাম্পল যে কলাপস 2, কলাপস 2, ঠিক আছে, হেডিং 2, হেডিং 2, দ্যাটস ইট। আপনি এখন দেখেন আইটেম 3 তে আসলাম, কলাপস 3, কলাপস 3, কলাপস 3, তারপর হচ্ছে হেডিং 3, হেডিং 3, এগুলো এখানে বলা আছে। এখন আপনি যদি আরেকটা বাড়াই নেন, ভাই আমি আরো একটা নেব, বাড়াই নেব বা 4-5টা নেব, তখন কিভাবে করব? তখন আপনাকে যে কাজটা করতে হবে, যে আইটেম নামে যে ডিপটা আছে অ্যাকর্ডিয়ন আইটেম, দেখেন এই ডিপটা এইটা, আবার দেখেন এই যে এখানে দেন আইটেমটা, এই যে আইটেমটা, এই যে আইটেম এখানে শুরু হইছে, হ্যাঁ এই যে আইটেম শুরু হইছে, এই আইটেম শুরু হইছে, শেষ হইছে কোথায় ডিপটা? যদি আমি আইটেমের এখানে ক্লিক করি, এই যে শুরু, এই যে এখানে যায় শেষ হইছে। এখন খেয়াল করেন সেম আপনি এখানেও একটা আইটেম পাচ্ছেন, ক্লিক করলেন আপনি দেখতেছেন লাস্টে এখানে যা শেষ হচ্ছে, তার মানে এগুলো একটা আইটেম। আপনার লাস্টে একটা আইটেম যদি আমি বাড়াই, তাহলে কি করব? ধরেন আমি এখান থেকে এইটুকুকে কপি করব, কোন পর্যন্ত? এই যে অ্যাকর্ডিয়ন আইটেম এইটুকু পর্যন্ত কপি করব, করে এবার যেখানে শেষ হইছে আমি বিশাল একটা স্পেস নেব লাইক দিয়ে, যেটা আপনারা বোঝেন, এখানে সেটাকে পেস্ট দিলাম, তাহলে আইটেম শুরু, আইটেম শেষ। এবার কি করব? আচ্ছা আমার 4 নাম্বার হবে এটা, তাই না? তো আমি এখানে বললাম ক্যামেল কেস, এই দেখেন এটা হচ্ছে ছোট হাতের আর এখানে বড় হাতের, এটাকে বলা হচ্ছে ক্যামেল কেস। সো আমি এখানে বললাম FOUR 4, এই 4টাকে কপি করলাম, হেডিং 4 কপি করলাম। তারপরে দেখেন এখানে আপনার বলা আছে হেডিং 3, এটাকে বলে দেন FOUR 4, এখানেও এটাকে 3 আছে, এটাকে বলে দেন FOUR 4। এই চেঞ্জটা অবশ্যই করবেন। এরপরে এখানে এসে বলেন কলাপ 3 ছিল তাই না, আর আমাদের হেডিং 3টা কই ছিল আগে? হেডিং 3 টা এখানে এসে বললাম হেডিং 4, ফার্স্ট কাজ হচ্ছে এইটা, হেডিং 4টা বলে দিলাম। এবার এখানে কলাপ 4, এটাকে কপি করলাম, করে এখানে এসে বলবো আইডি কলাপ 4, হেডিং 4, যা আছে সব ঠিক থাকলো, শো থাকবে না, এটাকে শোটাকে একটু কাট করে দিলাম, লাইক দিস এইভাবে রাখলাম, সেভ দিলাম। সেভ দিয়ে এবার যদি আমি আমার এখানে একটু রিলোড দেই,
দেন আবার আরেকটা আইটেম কিন্তু এখানে চলে আসছে, আমি এখানে ক্লিক করলে আমাদের এখানে চলে আসছে, তো আইটেম 4 হবে এটা, আমি এখানে বলে দিলাম আইটেম 4 বলে সেভ দিলাম। এই যদি রিলোড দেই চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারছেন কি সবাই? গ্রেট, সুপার। তাহলে অ্যাকর্ডিয়ন কি এটা আমরা বুঝলাম। সেম দেখেন অ্যালার্টস একটা আছে। হোয়াট ইজ অ্যালার্টস? অ্যালার্টস তো হচ্ছে অ্যাকর্ডিয়নের মনে হয় আরো অনেক কিছু আছে লাইক দিস। দেখেন একটু নিচের দিকে যাবেন, ডিজাইন গুলো চেঞ্জ থাকতে পারে, যে এই যে এই একটা ডিজাইন আছে, এই ডিজাইন আছে, এই ডিজাইন আছে, এগুলো হচ্ছে ডিজাইন চেঞ্জের জন্য, সেগুলোর জন্য আপনি এখান থেকে কোডটাকে নিতে পারেন। আবার দেখেন যে এরকম আছে, এই যে এটা একটু চেঞ্জ হচ্ছে দেখেন কিভাবে, আর এটা দেখেন চেঞ্জ হয় কিভাবে, এইভাবে। তো এক একটার এক এক রকম ডিজাইন আছে, যে অ্যাক্টিভ হয়ে থাকবে এরকম। তো এটার জন্য একটা কোড আছে, সেটা হচ্ছে এই যে এখানে অ্যাকর্ডিয়ন প্যানেল এক্সাম্পল, এই যে এইভাবে আপনার প্যানেলগুলো এইভাবে আছে। একটা করে ওপেন করবেন, আবার মানে টগল ক্লাস করতে হবে, ক্লিক করলে এটা ওপেন হবে, এটাও ওপেন হবে, আবার এটাও ওপেন হবে, তিনটাই ওপেন হবে। মানে এগুলাতে ডাবল ক্লিক করলে তারপরে বন্ধ হবে, ঠিক আছে? এটার জন্য আপনি এই যে কোডটা আছে এটা ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আপনার অ্যাকর্ডিং এর কাহিনী। এরপর হচ্ছে অ্যালার্টসে চলে গেলাম। আমরা যখন ইমেল সেন্ড করি বা আমাদের কোনো একটা পাসওয়ার্ড ভুল হয়, আমাদের কিছু ওয়ার্নিং দেয়, তো বা এইটাকে বলা হচ্ছে অ্যালার্টস। অ্যালার্টস এর কালার কি? অ্যালার্ট আসলে ইউজ করছি কি দেখেন, অ্যালার্ট ড্যাশ স্পেস দিছে একটা, দিয়ে বলছে অ্যালার্ট ড্যাশ প্রাইমারি সেকেন্ডারি, এগুলো হচ্ছে কালার। প্রাইমারি মানে এই কালার, সেকেন্ডারি মানে এই কালার, সাকসেস মানে এই কালার, ডেঞ্জার মানে এই কালার, ওয়ার্নিং মানে এই কালার, অ্যালার্ট ইনফো মানে এই কালার, লাইট বলতে এই লাইট কালার, ডার্ক মানে হচ্ছে এই ডার্ক কালার। সো এই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে। সো দেখেন এই যে অ্যালার্ট, অ্যালার্ট ড্যাশ এই পর্যন্ত কমন, আর বাদ বাকি চেঞ্জ কি দেখেন, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক। বুঝতে পারছেন কি সবাই? সেই হচ্ছে অ্যালার্টের কাজ। অ্যালার্টের যদি আপনি নিচের দিকে যান, শো লাইভ অ্যালার্ট, এখানে আপনি ক্লিক করলেন একটা এরকম পপআপ আসলো, হ্যাঁ, ক্লিক করলেন এইভাবে একটা পপআপ আসলো, এটাকে বলা হচ্ছে অ্যালার্ট। তো এই যে এইভাবে লিখছে তারা, ডিপ আইডি অমুক লাইভ অ্যালার্ট, এটা নিল ডিপ, বাটনের ভিতরে নিচে, তারপরে আইডি লাইভ অ্যালার্টটিকে ধরছে, আপনি কোনটা অ্যালার্ট দেখাইতে চান সেটা আপনি এখানে এই যে বাটনের নামটা বলে দিলেন। এটার জন্য জাভা স্ক্রিপ্ট হচ্ছে এটা করে দেওয়া আছে, এই জাভা স্ক্রিপ্টটা আপনাকে রাখতে হবে, দেন আপনার মনে করেন কাজটা সুন্দর মতন হবে। সো এই হচ্ছে অ্যালার্ট। তো বেসিক্যালি এগুলো আমরা যখন প্রজেক্টে লাগবে তখন আমরা সুন্দর করে অ্যাড করব, যখন যখন লাগবে তখন তখন আমরা এখানে আসবো। আপাতত বুঝতে হবে যে অ্যালার্টটা আসলে কি, এটাই হচ্ছে মেইন বিষয়। ওকে, নেক্সট হচ্ছে ব্যাচ। ব্যাচটা কি? ব্যাচ মানে হচ্ছে এইরকম জিনিসটা, এগুলো আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে ব্যাচ, বিজি সেকেন্ডারি, 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 মানে প্রত্যেকটা হেডিং এ দেখাইছে। সো আপনি যদি বলেন প্রাইমারি তাহলে কালারটা চেঞ্জ হবে, যদি বলেন ওয়ার্নিং কালারটা চেঞ্জ হবে। ব্যাচ এটা হচ্ছে মেইন ইস্যু। স্প্যানের ভিতরে একটা ক্লাস দিয়েছে, এইভাবে আসছে। আমি ধরেন h1টাকে কপি করলাম, অনেক সময় আপনারা বোঝেন না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজগুলো করি। সো এখান থেকে আইটেম সব অমিট গেল, পেস্ট, সেভ। বিজি সেকেন্ডারি না বলে এখানে বললাম বিজি ডেঞ্জার বলে সেভ দিলাম। বেসিক্যালি কি ঘটনাটা ঘটবে, যখন আমি এখানে রিলোড দেব আমার এইভাবে লাল কালার আসলো। বেসিক্যালি এখানে কি ছিল, প্রাইমারি। মেইন যে জিনিসটা এটা হচ্ছে ব্যাচ, মেইন জিনিসটা কি, ব্যাচ। আর বিজি ডেঞ্জার দিয়ে কি করলাম, কালারটাকে নিয়ে আসলাম। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি। এবার নিচে আসেন, ব্রেড ক্রাম্বস। এটা আসলে কি? এটা হচ্ছে ওই যে প্রত্যেকটা পেজ, এক পেজ থেকে আরেক পেজে যখন যাব, এরকম করে একটা থাকে পেজের ভিতরে, পেজ ইয়া টাইপের, এটাকে বলা হচ্ছে ব্রেড ক্রাম্ব। ঠিক আছে? সেটা কেমন, যে এরকম হয়। ডিভাইডার গুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, সেটার জন্য আপনি যে ডিভাইডারের এই যে এটা ইউজ করলে চেঞ্জ হবে। এই যে আপনার এখানে একটা স্টাইল অ্যাড করে দিছে ওরা, যে ন্যাব স্টাইল অ্যাড করে দিয়ে ওর ভিতরে আপনার এই আইকনটা ঢুকিয়ে দিছে, এই যে এখান দিয়ে দিলে আপনার জিনিসটা আসবে। একটু পড়লেই বুঝতে পারবেন যে আসলে জিনিসগুলো কি কি না কি, ইউজ করেও দেখবেন কাজ হবে। সো এই জিনিসগুলো যখন লাগবে প্রজেক্টে তখন আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। বাট ব্রেড ক্যাম্পটা আসলে কি সেটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ইস্যু। এরপর হচ্ছে বাটনস। বাটনসটা কি? বাটনসটা হচ্ছে বাটন,
এই যে এরকম বাটন থাকবে। তো এই কালার তো আমরা জানি, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, ক্লিক, এইভাবে এরকম করে দিছে। আবার দেখেন বাটনের যে লিংক এই যে এইভাবে করা আছে, ছোট, হ্যাঁ ছোট বাটন আছে, যাই হোক এই যে এইভাবে আছে। আবার দেখেন এই যে বাটনের আউটলাইন একটা আছে, হোভার দিলে কি হয়, হোভার দিলে এইভাবে আসবে, হোভার করবে, এটা হচ্ছে এই কালার। তো কাজটা আসলে কি, কাজটা হচ্ছে ছোটবেলায় আমরা এটা খুবই সুন্দর করে দেখছিলাম। কিভাবে দেখছিলাম ভাইয়া? সুন্দর করে আপনি বললেন যে আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ নিছিলাম, এইভাবে নিয়ে বলছিলাম যে হ্যাশ, তারপর আমরা বলছিলাম ক্লাস, ক্লাস বলছিলাম, বলছিলাম btn বাটন, তারপর একটা নাম দিছিলাম btn ড্যাশ info, ইনফো এটা বলছিলাম। এবার সুন্দর মতন এখানে আমি বললাম যে this is a button, এভাবে বললেন। তো বলে এবার যদি আপনি সুন্দর মতন এখানে এসে একটা রিলোড দেন, এই যে বাটন চলে আসছে। আচ্ছা, এবার আপনি কি যাচ্ছেন, হোভারেরটা যাচ্ছেন। হোভারেরটা কি, হোভারেরটা হচ্ছে এই যে এরকম যখন ধরবেন তখন হোভার চলে আসবে। এটা কি দেখেন, btn আউটলাইন, এই যে একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে যদি আমি জাস্ট কপি করি, করে এবার যদি আমি এখানে যে বলি জাস্ট এই আউটলাইন ক্লাসটা অ্যাড হয়েছে, যদি সেভ দেই, দিয়ে যদি আমি এখানে রিলোড দেই, তাহলে কি হবে, এভাবে আসবে। তো আমি যদি ইনপুট জায়গায় বলি danger, ডেঞ্জার, রিলোড দেই, বুঝতে পারছেন না, বুঝি নাই? সুপার। এরপরে দেখেন এইখানে আছে হচ্ছে বাটন গ্রুপস। বাটন গ্রুপসটা কি, বাটন গ্রুপসটা হচ্ছে এই যে এইভাবে থাকবে। আপনারা অনেক সময় দেখেন নেক্সট, প্রিভিয়াস এইভাবে থাকে। আবার দেখেন 1 2 3 করে লেখা থাকবে এইভাবে, যে এই যে 1 2 3 4, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এইভাবে করবেন। এই জিনিসগুলো এইভাবে নিয়ে আসতে পারবেন। এটাকে বলা হচ্ছে বাটন গ্রুপ। হ্যাঁ, এই যে এইভাবেও কাজ করে অনেক সময় বাটন গ্রুপ। হ্যাঁ, এখানে হোভার করে দেওয়া আছে। তারপরে লেফট, মিডল এইভাবে করা আছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি এখানে বলি btn ড্যাশ block, ব্লক, এটা যদি বলে দেই, তাহলে কি হবে, 100% হয়ে যাবে। মানে ডিসপ্লে ব্লক মানে 100% এরকম হয়ে যাবে। দেখেন হয় নাই? ক্লাস কি ভুল হলো, বানান কি দেখি তো। block বাটন লার্জ দি, আচ্ছা পরের বার দেখাবো নি। আচ্ছা, আপনারা এখানেও পাবেন ওই যে লার্জ বাটন, বাটন প্রাইমারি বাটন btn, ও আমি লার্জ লিখছি, সরি, বাটন lg, একটু বড় হয়েছে, স্মল বললে sm, ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখানেই দিচ্ছে যে btn লার্জ, হ্যাঁ btn স্মল মানে ছোট, হ্যাঁ তারপর হচ্ছে btn lg মানে হচ্ছে যে লার্জ হইলো। আর একটা অ্যাট্রিবিউট আছে ডিসেবল বললে, এটা আপনার দেখাবে কিন্তু ক্লিক করলেও কোনো কাজ হবে না, এটা হচ্ছে ডিসেবলের কাজ। তো যতটুকু দেখাইছি ততটুকু কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা আসছে বুটস্ট্র্যাপের, সেটা হচ্ছে কার্ড। কার্ডটা আসলে কি? কার্ডটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে দেখতে এই যে এরকম ডিজাইনটা, এই যেটার কাজ, একটা ইমেজ থাকতে পারে, একটা টাইটেল থাকলে, একটা প্যারাগ্রাফ থাকলে, একটা বাটন থাকলে। তো আমরা মাঝে মাঝে সার্ভিস পেজ ডিজাইন করে থাকি। ধরেন আমি কার্ডটা কিভাবে ইউজ করতে পারি, তো আমার 3টা সার্ভিস বক্স আছে। কি বক্স আছে? সার্ভিস বক্স আছে। তো ফিচার যেটা আপনাকে বলি, ধরেন আমি এখানে বললাম ডট রো নিলাম, ডট কল এলজি ধরলাম, যে এলজি ধরেন আমি এটাকে বললাম 3টা বক্স থাকলে 12 কে 3 দ্বারা ভাগ দিলে 4, হ্যাঁ নিলাম। এবার এসে কার্ডটাকে এভাবে পেস্ট করে দিলাম, ও মা কই গেল, কপি হয় নাই। আচ্ছা, এটাকে কপি করলাম, এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম, হইলো পেস্ট।
এবার আমি এখান থেকে কোড ওরিয়েন্টেশনটাকে একটু হালকা করে ঠিক করে দেব। ঠিক হয়েছে। এবার আমার একটা ইমেজ দরকার। আমি বললাম যে IMAGES ইমেজেস স্ল্যাশ একটা ইমেজ নেব। তো ইমেজ কোথায় পাই? ডাউনলোডসে গেলাম, কপি করলাম, ডেস্কটপে আসলাম, গেলাম, ইমেজের ভিতরে আসলাম, আরে বাবারে, ইমেজেস টেক্সট। এবার এখান থেকে নেমে ক্লিক করলাম, কপি করলাম, এখানে গেলাম, সুন্দর মতন এখানে ইমেজটাকে এখানে দিলাম, image.png এটা বললাম। আর এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে কি দেওয়া আছে, একটা হোয়াইট দেওয়া আছে, এই হোয়াইটটাকে রাখবো না, এটা কমিট করে দেব, সেভ দিলাম। এবার যে কাজটা করব, আমি যখন এখানে গিয়ে রিলোড দেব, দেখেন আমার এইভাবে একটা ডিজাইন চলে আসছে। ঠিক আছে, তো আমরা যদি সুন্দর মতন এই এলজিটাকেই ধরেন 3 বার কপি করে দিলাম, তাহলে আমার 3টা সার্ভিস বক্সের মতন চলে আসলো, লাইক দিস। সেভ দিলাম। এবার যদি রিলোড দেই, 3টা পাশাপাশি আমার কি বক্স চলে আসছে না? হিসাব কি বোঝা গেছে না বোঝেন নাই? এইরকম কার্ডটার অনেক রকম ডিজাইন আছে। দেখেন যে কার্ডের বডির ভিতরে কি আছে, কার্ড বডি, খালি টেক্সট দিলে আপনার এইভাবে আসবে। তারপরে আপনার টাইটেল যাচ্ছেন, সাবটাইটেল যাচ্ছেন, টেক্সট যাচ্ছেন, দুইটা বাটন যাচ্ছেন, সেটার জন্য এইভাবে আসবে। তারপরে আপনি এইভাবে চাচ্ছেন যে ইমেজ আর টেক্সট থাকবে, সেটার জন্য এইভাবে যাচ্ছেন, এটা আসলো। তারপরে লিস্ট আকারে চাবেন, লিস্টের জন্য আপনি কি এই যে লিস্ট কার্ড বডির ভিতরে, এই কার্ড বডির ভিতরে একটা ইউএলএলআই ঢুকে একটা লিস্ট বানাইলে এইভাবে আসবে। সো জিনিসটা আসলে এই দেখেন যে কাজ ইমেজ থাকলো, টাইটেল থাকলো, টেক্সট থাকলো, আপনি এখানে লিস্ট অ্যাড করছেন, দুইটা এখানে লিংক অ্যাড করছেন। কার্ডের হেডার এবং ফুটার অ্যাড করতে পারবেন, যে হেডারটা এরকম, ফুটারে একটা কিছু রকম থাকবে। সো এই যে হেডার গেল, এই যে হেডার, কার্ড হেডার অ্যাড করলে আপনাকে এইভাবে জিনিসগুলো দেখাবে। সো এই যে কোটেশন নেবেন, কুটো নেবেন, সেটা ডিজাইনটা এইভাবে করা আছে এইরকম। এই যে এখানে একটা ডিজাইন করা আছে, হ্যাঁ, এই যে কার্ড ফুটার, কার্ড হেডার, তারপরে কার্ড বডি, কার্ড টাইটেল, প্যারাগ্রাফ হচ্ছে কার্ড টেক্সট, এইটুকু করা আছে। সাইজিং করা আছে, যে এইভাবে আপনি নিতে পারেন, এইভাবে নিতে পারেন। সেটা কিভাবে, যে এইভাবে ইউজ করতে পারেন, কল 6 করে কার্ড বডি করে, যেটা আমি একটু আগে করলাম। সো এইভাবে আপনি ইউজ করতে পারেন। এইভাবে জিনিসগুলো ডিটেইলস এখানে দেওয়া আছে, যে এটা লেফটে থাকবে, এটা সেন্টারে থাকবে, এটা রাইটে থাকবে, সেটা কিভাবে করবেন। সো এই যে কার্ডটা বলছে, এই যে টেক্সট সেন্টার, যখন আমি টেক্সট সেন্টার ক্লাসটাকে ইউজ করবেন, তখন সবগুলো টেক্সট সেন্টারে থাকবে। আসলে কি সত্য না মিথ্যা দেখি তো। এই টেক্সট সেন্টার থেকে কপি করছি, করে আমি আমাদের কার্ডের এইখানে আসে একদম সবার লাস্টেরটা, যেটা এই যে কার্ড, এখানে আসলাম, টেক্সট সেন্টারটা কোথায় ইউজ করছে, কার্ডের পরেই কিন্তু ইউজ করছে। সো আমরা এখানে কার্ড ক্লাসটাতে এসে টেক্সট সেন্টার বললে, এখন যদি সেভ দেই, দিয়ে যদি আমরা এখানে এসে রিলোড দেই, দেখেন আমাদের এটা কিন্তু সেন্টারে চলে আসে, টাইটেল লেখা সব আমাদের সেন্টারে চলে আসছে। বুঝতে পারছেন কি? গ্রেট। সো কার্ড পর্যন্ত আমি দেখাইছি। আপনারা যে কাজটা করবেন নেক্সট ক্লাসে, আমি আপনাদেরকে একটা প্রজেক্ট করে দেখাবো, এবং প্রজেক্ট করতে গেলে আমার এইখানে যে যে জিনিসগুলো আছে সবগুলো আমার ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। সো আপনারা এই জিনিসগুলো একটু পড়াশোনা করবেন। আরো মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, যেমন ক্যারুসেলটা আসলে কি স্লাইডার, কি স্লাইডার বানাবো, ধরেন একটা না একটা স্লাইডার বানাবো, যে এরকম স্লাইড থাকবে, ইমেজ স্লাইডার। এই স্লাইডারের জন্য আমার এখানে কোড দেওয়া আছে, স্লাইডার থাকলো, এই যে প্রেজেন্টেশন থাকবে। এই জিনিসগুলো কিভাবে করে, এগুলো হচ্ছে এইভাবে করে। ধরেন এই যে আপনার এইটা, এইটা, তারপরে নিচের এই তিনটা, তারপর হচ্ছে টেক্সট, তারপর এটা হচ্ছে ইমেজ। তো দেখেন প্রথমে হচ্ছে আপনার এখানে বলছে যে ক্যারুসেল, এই যে এইভাবে তিনটা ফোড়া দেওয়া আছে, বিএস টার্গেট, বাটন, এগুলো হচ্ছে এইটা। ঠিক আছে, আর যখন প্রিভিয়াস নেক্সট থাকবে, সেগুলোতে আপনার এইভাবে দেওয়া থাকবে প্রিভিয়াস আর নেক্সট। সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে এটা, এই বাটন দুটো। তারপরে এখানে কি বলছে, ক্যারুসেল আইটেম, এই যে ক্যারুসেল ইনার, ক্যারুসেল আইটেম বলছে অ্যাক্টিভ মানে হচ্ছে এক নাম্বারটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে,
এখন প্রথমটা অ্যাক্টিভ থাকবে আর কি। এখানে আপনি ইমেজ বসাই দিবেন, হ্যাঁ, তারপর যা আছে তাই। ক্যারুসেল ক্যাপশনটা কি, মানে হচ্ছে H5, এই যে প্রথমে হচ্ছে এটা H5, এটা হচ্ছে প্যারাগ্রাফ। একটু আপনারা পড়লেই এই জিনিসগুলো কিন্তু আপনারা বুঝবেন। এই জিনিসগুলো আমি যেভাবে এরকম কোড কপি করে সুন্দর মতন আমি ধরেন এখানে আসছি, এই যে রো হলো, কল এলজি আসলো, রোটো সব বাদ, কন্টেইনার নিছি, হ্যাঁ, এই পর্যন্ত এটাকে এখানে দিলাম। কন্টেইনারের পরে এসে আমি ক্যারুসেলটাকে পেস্ট করে সেভ দিলাম। আর ইমেজটা আমার নাই, ইমেজটা এখানে অ্যাড করতে হবে। তো প্রদত্ত ইমেজ কি আছে, intro.png, images / intro.png, এখানে কপি সেভ দিলাম। এই কোডটাকে কপি করলাম, এখান থেকে এসে এটাকে পেস্ট করলাম, এখান থেকে এসে এখানে পেস্ট করলাম, করে সেভ দিলাম। যে রাইট বাটন যখন ক্লিক করে আমি ব্রাউজ অল ব্রাউজ করব, এখানে সামহাউ আমার ইমেজ পাই নাই, intro রিলোড, দেখেন ইমেজ পাইছে, এই যে আমার টেক্সটগুলো চলে আসছে। তো ভালো ইমেজ হলে এই যে অ্যাঙ্করগুলো বুঝতে পারতেন, সাদার জন্য বুঝতেছি না, আমার কিন্তু এটা একটা স্লাইডার চলে আসছে। আর আপনি যদি বলেন যে ভাই এটা তো কন্টেইনারের ভিতরে আছে, পুরো ফুল উইডথ নেব কিভাবে, তো এখানে কন্টেইনারের ভিতরে আসছে, এটাকে বলেন কন্টেইনার ড্যাশ উইডথ, সেভ দেন, রিলোড দেন, 100% হয়ে যাবে। এই যে 100% হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছেন? সো এগুলো একটু বাসায় পড়াশোনা করতে হবে আপনাদেরকে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আর একটা আছে, যেটা ন্যাপবার। ন্যাপবারটা কি, আমরা ছোটবেলায় মেনু বানাইছিলাম এইভাবে, এখানে মেনু তৈরি করেই দেওয়া আছে। মেনুটাকে কপি করলাম, ধরেন আপনি এখানে আসলেন, এসে মেনুটাকে পেস্ট করে দিলেন, সেভ দিলাম, দিয়ে আমরা সুন্দর মতন এখানে এসে রিলোড দিলাম, দেখেন আমার একটা মেনু চলে আসবে। এই যে সুন্দর একটা মেনু চলে আসছে, ড্রপ ডাউনও আছে, হ্যাঁ। তার মেনুগুলো তো ভাইয়া একদম 100% হয়ে গেছে। আপনি যদি এটা সেন্টারাইজ চান, তাহলে যে জিনিসটা করতে হবে দেখেন, আমার এখানে বলা আছে ন্যাপবার, ন্যাপবার এক্সপেন্ড, এলজি ন্যাপবার লাইট বলা আছে, বিজি লাইট বলা আছে, ঠিক আছে। আমি যদি বলি ন্যাপবার ডিএ আর কে ডার্ক, বিজি লাইট বলে দিয়ে বললাম বিজি, ডার্ক আমার দরকারই নেই, ন্যাপবার ডার্ক, বিজি ডিএ আর কে ডার্ক, এটাও যদি আমি বলি কি হয় দেখি তো, কিছু আসে নাই, তাই না? তো বিডি লিখছি, বিজি ছাড়া কি যে কাহিনী করি আমি, মাঝে মাঝে বানান ভুল, যেমন কালো চলে আসছে, ঠিক আছে। তো যাই হোক, সো মেনু তৈরি করে দেওয়া আছে। আপনি যদি রেসপন্সিভ করেন, রেসপন্সিভ বলে যখন ইনস্পেক্ট এলিমেন্ট করবেন, করে যখন আপনি এখানে আসবেন রেসপন্সিভে, দেখবেন যে আপনার এখানে এই যে এরকম চলে আসছে, ক্লিক করলে এই যে এইভাবে আসবে, অটোমেটিকলি কলাপসের মুডটা চলে আসছে এবং সব কিছু আপনার রেসপন্সিভ হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছেন কি সবাই? সো নেক্সট ক্লাসে আমরা যে কাজটা করব, আমরা এই বুটস্ট্র্যাপের আজকে যেগুলো শিখলাম, এগুলো শিখে আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো ইমপ্লিমেন্টেশন করা শুরু করব। আমরা একটা প্রজেক্ট করব, যে কোনো একটা পিএসডি ফাইল নেব, পিএসডি ফাইল নিয়ে সেটাকে আমরা সুন্দর মতন কাজ করা স্টার্ট করব। ক্লিয়ার? সো আপনাদের বাসার আজকের অ্যাসাইনমেন্ট বলতে আল্লাহর রহমতে কিছু নাই, বাট অ্যাসাইনমেন্ট যেটা, সেটা হচ্ছে আপনারা সুন্দর মতন বুটস্ট্র্যাপের এই কম্পোনেন্টস এর এখানে যা যা আছে, একদম এই যে এই থেকে শুরু করে এই কম্পোনেন্টসটা, এই কম্পোনেন্টস ফ্রম কন্টেন্ট লেআউট কাস্টমাইজ গেটিং স্টার্টেড, 1 2 3 4 5 6, ছয়টা আপনাদের পড়া বাড়ি, এখান থেকে পড়বেন। আমি যদি বাই চান্স কাকু এসে কোনো সুন্দরবন একটা ক্লাস ধরি, যে কোনো একটা ক্লাসের নাম ধরবো, আপনাকে বলতে হবে ওই ক্লাসটা আমি কিসে ইউজ করছি, ফর্ম ইউজ করছি না কার জন্য ইউজ করছি, এটা বলতে হবে। ওইভাবে একটু সুন্দর মতন প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? বোঝা গেছে? আমি কিন্তু নেক্সট ক্লাসে শিওর ধরবো, 100 ধরবো, যে এই ক্লাসটা কি বলেন তো, তখন কিন্তু বলতে হবে আমাকে।
ওকে, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হবে।